সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও যে সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। যারা অলরেডি যুক্ত হয়ে গেছো তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো বলো কেমন আছো সবাই। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা নিউটনের বলবিদ্যা অধ্যায়ের 8ম ক্লাস করব। তো আশা করছি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো এবং সবাই মনোযোগ দিয়ে ঠিকঠাকভাবে পড়াশোনা করছো। কেউ পড়াশোনায় কোনো গাফিলতি করছো না, ঠিক আছে? গাফিলতি যদি করো তাহলে একটা সময় গিয়ে তুমি ধরা খাবা। এখন যদি মনে করো যে আমি ধরা খাইতে চাই, আমি একটা ধাক্কা খাইতে চাই, তাহলে গাফিলতি করতে পারো। আর যদি মনে করো যে না, সব বাধা বিপত্তি আমি স্মুথলি অতিক্রম করে চলে যাইতে চাই, তাহলে সুতরাং সুন্দর করে যেভাবে পড়াচ্ছি বাসায় সেইভাবে প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। আজকের ক্লাসে আমরা পড়বো হচ্ছে পুলি সিস্টেম। আজকের ক্লাসে আমরা পড়বো পুলি সিস্টেম। পুলি সম্পর্কে 9 10-এ তুমি একটু হালকা পাতলা পড়ছো। তো আমরা আজকের ক্লাসে পুলি সংক্রান্ত যাবতীয় সব কিছু করব এবং বিগত বছরগুলোতে অ্যাডমিশনে বিভিন্ন জায়গায় পুলি থেকে যে টাইপের কোশ্চেনগুলো আসছে সেগুলোও আমরা আজকের ক্লাসে সলভ করব, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। তাহলে হেডিংটা লিখে ফেলো, পুলি সিস্টেম। পুলি সিস্টেম ইংরেজিতে হচ্ছে PULLY মনে হয়, পুলি সিস্টেম। দেখো, গ্রামের দিকে কুয়া থেকে পানি তোলা দেখছো? গ্রামের দিকে কুয়া, সেই কুয়া থেকে পানি উত্তোলন করা, এটা দেখছো? আমি একটু তোমাকে দেখাই। ধরো এটা হচ্ছে একটা কুয়া, এই কুয়াটা অনেক গভীর কুয়া, এই কুয়াটা থেকে পানি উত্তোলন করা লাগবে। তো পানি উত্তোলন করার সময় কি করা হয়, যে দেখবা কুয়ার দুই পাশে দুইটা বাঁশ বা দুইটা খুঁটি পোতা থাকে, তার উপরে এখানে আর একটা খুঁটি এভাবে সংযুক্ত করা থাকে। এবার এটা থেকে দেখবা দড়ি দিয়ে একটা কাঠের বা একটা লোহার একটা গোল কাঠামো ঝুলানো থাকে, ঠিক আছে? এরকম একটা গোল কাঠামো ঝুলানো থাকে। আর তারপরে একটা দড়ি, একটা দড়ি এই প্রান্তে থাকে, আর দড়ির অপর প্রান্ত এই যে কূপের মধ্যে, কূপের মধ্যে কূপের মধ্যে এই যে বালতি, এই বালতির সাথে সংযুক্ত থাকে। কি করা হয়, কোনো একজন লোক ধরো কূপ থেকে পানি তুলবে, তো সেই লোকটা এখানে দাঁড়ায়, দাঁড়ানোর পর এই দড়ি ধরে এভাবে টানে, এভাবে টানলে এই চাকাটা ঘুরে, ঘুরতে ঘুরতে এটা আস্তে আস্তে উপরের দিকে উঠে আসে। দড়িটা এভাবে গুটাই নিব, তাহলে বালতিতে পানি ভরা হয়েছে, তো পানি সহ বালতিটা আস্তে 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 উপরের দিকে উঠে আসবে। তো এটাই আসলে পুলি সিস্টেম। এই যে এটাকেই বলা হয় পুলি। এই যে গোল যে কাঠামোটা, এই যে কাঠামোটা এখানে ঝুলানো আছে, এটা এটারই নাম হচ্ছে আসলে পুলি। এটাকেই বলা হচ্ছে পুলি। তো আমরা এখন পুলি সিস্টেম নিয়ে আলোচনা করতে চাই, ওকে? তাহলে কোনো একটা দৃঢ় অবলম্বন থেকে লোহা দিয়ে তৈরি বা কাঠ দিয়ে তৈরি এরকম একটা বৃত্তাকার কাঠামো থাকবে, এটা এভাবে বাঁধা থাকবে আর কি, বাঁধা থাকবে দিয়ে এর দুই পাশে সুতা দিয়ে, একটা সুতা এর পুলির উপর দিয়ে দিয়ে দুই পাশে দুইটা ভর সংযুক্ত করে দিবা, দুই পাশে দুইটা ভর সংযুক্ত করে দিবা। এ পাশে একটা ভর সংযুক্ত করে দিবা আর এই পাশে একটা ভর সংযুক্ত করে দিবা। এই যে এটা M1, এটা M2। তাহলে এই সিস্টেমটা হচ্ছে পুলি সিস্টেম। ধরো M1টা ভারী আর M2টা হালকা, তাহলে M1 আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে আর M2 উপরের দিকে উঠতে থাকবে। তো আমরা এখন এই পুলি সিস্টেমের জন্য সাধারণ ত্বরণ বের করব।
অর্থাৎ M1 ভরের বস্তুটা কত ত্বরণে নিচের দিকে নামবে, M2 ভরের বস্তুটা কত ত্বরণে উপরের দিকে উঠবে, সেই ত্বরণটা আমরা বের করব। তারপরে এই যে সুতাটা আছে, এই সুতাটার টান কত, দড়ির টান কত, সেই দড়ির টান আমরা বের করব। আর এই পুলির উপর প্রযুক্ত মোট বল, এই যে এই দড়িটাতে প্রযুক্ত মোট বল কত, সেইটা আমরা হিসাব নিকাশ করব। তা আমাদের এখন পুলি সিস্টেমের ক্ষেত্রে যাবতীয় এই ব্যাপারগুলো আমাদের হিসাব নিকাশ করতে হবে। তো পুলির ক্ষেত্রে যেটা আমরা প্রথমে একটু ধরে নিব সেটা হচ্ছে এই যে দড়িটা, দড়ির কথাটা আগে বলি। এই যে দড়িটা, দড়ি বা সুতা, তার ক্ষেত্রে দুইটা ইম্পর্টেন্ট কথা। দড়ি বা সুতার ক্ষেত্রে দুইটা ইম্পর্টেন্ট শর্ত বা কথা। এক, আমরা এই যে দড়ি, এই দড়িটাকে প্রসারণশীল লাইলনের দড়ি নিব না, রাবারের দড়ি আর কি। দেখবা ওই যে রাবারের দড়ি, সেই রাবার টাইপের যে দড়িগুলো টানলে লম্বা হয় না, প্রসারণশীল হয়। প্রসারণশীল বা সংকোচনশীল দড়ি আমরা নিব না, ঠিক আছে? তাহলে দড়ি অপ্রসারণশীল দড়ি, অপ্রসারণশীল দড়ি হবে। দড়ি প্রসারিত বা সংকুচিত হবে না, অপ্রসারণশীল বা অসংকোচনশীল, অসংকোচনশীল হবে। আর দুই নম্বর কথাটা হচ্ছে দড়ি ভরহীন বা অতি নগণ্য ভর। দড়ির ভর অতি নগণ্য, বা বলতে পারো ভরহীন, ভরহীন বা অতি নগণ্য ভর। মানে আমরা আদর্শ পুলি সিস্টেমের জন্য হিসাব নিকাশ করতে চাই। তো আদর্শ পুলি সিস্টেমের জন্য কিছু কথাবার্তা আছে। নর্মালি বাস্তবে তো দড়ির ভর হয়। তো আমরা দড়ির ভরকে অতি নগণ্য ভর চিন্তা করব। মানে M1 M2 যে ভারগুলো আমরা ঝুলাবো তার তুলনায় দড়ির ভর নেই বললেই চলে। তাহলে দড়িকে আমরা ভরহীন চিন্তা করব বা অতি নগণ্য ভরের চিন্তা করব। আর পুলির ক্ষেত্রে, পুলির ক্ষেত্রে দুইটা ইম্পর্টেন্ট কথা। এই যে পুলিটা, এই পুলিটা এটা ভরহীন, পুলিটা ভরহীন, ঠিক আছে? অনেকে ভাই এই পুলিটা ভরহীন, আদর্শ পুলি সিস্টেমের জন্য আপাতত ওইটাই চিন্তা করবা যে পুলিটা ভরহীন, ঠিক আছে? অনেকে ভাই যদি ভরহীন না হয়ে ভর থাকতো তাহলে কি হইতো, ভর থাকলে কি হইতো ওটা আমরা দেখতে পারবো। তো তুমি আগে আদর্শ পুলি সিস্টেমের জন্য চিন্তা করবা যে এর আসলে ভর নাই বা অতি নগণ্য ভর। আমরা এটাকে অনেক বড় করে রাখছি, দেখো এটা ছোট হতে হইতে পারে, এরকম ছোট্ট একটা হইতে পারে না, এভাবে ছোট্ট একটা। অনেক সময় দেখবা ওই যে গাড়ি খাতে পড়ে গেলে এরকম ছোট্ট একটা লোহার কাঠামো থাকে, তো ওর দুই পাশে দুইটা ভার ঝুলানো আছে। তো এটা খুবই ছোট, খুবই নগণ্য। এর এই পাশে একটা ভার, এই পাশে একটা ভার ঝুলানো আছে। তো তার তুলনায় এটার ভর অতি নগণ্য। দুই পাশে দুইটা ভরের তুলনায় ওর ভরটা অতি নগণ্য আর কি। ওকে, তাহলে পুলিটা হবে ভরহীন। আর দুই নম্বর আরেকটা কথা, পুলির ক্ষেত্রে এই যে পুলির সাথে দড়ির, ভালো করে দেখো, পুলিটা নিচে, এই যে পুলিটা আর এর উপরে দড়ি আছে। তো যখন দড়ির মাধ্যমে M1 M2 ভর, M1 নিচে নামবে, M2 উপরে উঠবে, তাহলে দড়ি কিন্তু পুলির উপর দিয়ে চলবে, দড়িটা কিন্তু পুলির উপর দিয়ে গতিশীল থাকবে। তো তখন দড়ির সাথে পুলির তলের এই যে সংস্পর্শ তলে একটা ফ্রিকশন কাজ করবে। প্র্যাকটিক্যালি অবশ্যই ফ্রিকশন থাকবে, ঠিক আছে? কিন্তু আমরা আদর্শ ক্ষেত্র চিন্তা করব, অর্থাৎ ফ্রিকশন অতি নগণ্য বা ফ্রিকশন নেই বললেই চলে। অর্থাৎ পুলি হবে ভরহীন এবং ঘর্ষণহীন, অর্থাৎ দড়ির সাথে পুলির তলের ঘর্ষণ নেই, দড়ির বা সুতার সাথে পুলির তলের ঘর্ষণ নেই, পুলির ঘর্ষণ নেই। এই কথাগুলা মাথায় রেখে আমরা আদর্শ পুলি সিস্টেমের জন্য হিসাব নিকাশ করব, ঠিক আছে? ওকে, তাহলে এবার চলো পুলির ক্ষেত্রে টাইপ 1 আমরা টাইপ ওয়াইজ কয়েকটা ক্ষেত্র দেখব। টাইপ 1, ঠিক আছে? টাইপ 1 হচ্ছে একটা পুলিকে কোনো একটা দৃঢ় কাঠামো দিয়ে ঝুলানো আছে, এই দিয়ে দুই পাশে দুইটা ভর, দড়ির সাথে দুই পাশে দুইটা ভর। এই পাশে একটা ভর,
এই ভরটা হচ্ছে m1, আর এই পাশে একটা ভর, এই ভরটা হচ্ছে m2। আমরা ধরো তোমাকে মেনশন করে দিলাম m1 ইজ গ্রেটার দেন m2। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের সাধারণ ত্বরণ, তারপরে দড়ির টান, পুলির উপর টোটাল কি পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে, এগুলো আমাদের হিসাব নিকাশ করে বের করতে হবে। খুবই সহজ জিনিস, সবাই সুন্দর করে মনোযোগ দিয়ে বোর্ডে থাকো, দেখবা খুবই সহজ। আমরা যখন দড়িটাকে এভাবে রেখে দুইটা ভার ওই দড়িতে ঝুলাই, আমি যখন হাতটা সরাই নিব, তখন যেহেতু m1 বেশি ভারের, m1 নিচের দিকে নামবে, m2 উপরের দিকে উঠবে। কি তাই হবে না? আচ্ছা, m1 যে নিচের দিকে নামবে, m1 নিচের দিকে নামবে, m2 যে উপরের দিকে উঠবে, তাহলে m1 কি জি ত্বরণের নিচে নামবে? বলো তো, m1 জি ত্বরণের নিচে নামবে? বলো, জি ত্বরণে নামতো? ইয়েস, নামতো। যদি জি ত্বরণে নামতো, যদি দড়ি ছিঁড়ে যাইত, দড়ি যদি ছিঁড়ে যাইত, তাহলে এটা m1 জি ত্বরণে নিচের দিকে নামতো। কিন্তু দড়ি আছে না, দড়ি থাকার কারণে জি ত্বরণ হবে না, জি ত্বরণে নিচে নামবে না। তাহলে এটা এ ত্বরণে, ধরো এ ত্বরণে নিচে নামবে, এটাও সেম ত্বরণেই উপরের দিকে উঠবে। আমরা এই দুটো বস্তুর উপর ক্রিয়ারত বলগুলোকে অ্যানালাইসিস করি তো, দেখি কয়টা বল। এর নিচের দিকে ওজন m1g, এর নিচের দিকে ওজন m2g, এর নিচের দিকে ওজন m2g। এবার আসো দড়ির টান। দড়ি সবসময় টানে ঝুলন বিন্দুর দিকে। এই যে m1g নিচের দিকে, তাহলে দড়ি এটাকে টানতেছে উপরের দিকে, দড়ির টান টি। দেখো, দড়ি যতক্ষণ একই ততক্ষণ টান একই, দড়ি একই টান একই, দড়ি একই টান একই, একই দড়ি। এমন না যে দুইটা ভিন্ন দড়ি, একটা মোটা দড়ি, ধরো একটা হচ্ছে গরু বাঁধা দড়ি, আর একটা হচ্ছে কাপড় সেলাই করা দড়ি, দুটো একসাথে গিট দেওয়া হয়েছে না। এরকম হলে তো অবশ্যই দুই দড়িতে টান আলাদা। দড়ি যদি একই হয়, একই দড়ি একই টান, তাহলে দড়িতে টান, এটাতে টান টি, তাহলে এখানেও টান টি, এদিকেও টান টি, এই যে এদিকে টান টি। কি বোঝা গেছে? দড়িতে টান, দেখো দুইটা টান টি কেন সমান হইল? দড়ির যেহেতু কোনো ভর নেই, দড়ির যেহেতু কোনো ভর নেই, দেখো এইভাবে দড়িটা আছে, তাহলে এই পাশ থেকে যদি আমি টানি এভাবে, আবার এখানে একটা ভার ঝুলানো আছে, তাহলে এই যে ভার ঝুলানো টানা হচ্ছে, তাহলে ব্যাপারটা এরকম না? দেখো তো, এই যে এভাবে টানা হচ্ছে না, এই টান টান হয়ে গেছে, টি 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 টি, এইদিকে টি, এদিকেও একই টি। ঠিক আছে? তাহলে দড়ির টান টি উপরের দিকে। এবার দেখো, এই বস্তুটা এ ত্বরণে নিচে যাচ্ছে, জি ত্বরণে না। জি ত্বরণে যাইতো যদি দড়ি না থাকতো, দড়ি ছেঁড়া থাকতো, তাহলে জি ত্বরণে যাইতো। তাহলে কত ত্বরণে যাচ্ছে? এ ত্বরণে। এইবার এটা যদি এ ত্বরণে নিচের দিকে যায়, তাহলে এও অবশ্যই এ ত্বরণে উপরের দিকে উঠতেছে, অর্থাৎ এদের সাধারণ ত্বরণ এ, সাধারণ ত্বরণ এ। প্রশ্ন হচ্ছে সাধারণ ত্বরণ কেন হবে? বলো, সাধারণ ত্বরণ এ কেন? দুটোর ত্বরণ সেম কেন হবে? বুঝো আমার। আচ্ছা, ধরো দুটোর ত্বরণ সেম না, যে ভাই এটা নিচের দিকে নামতেছে, এটার ত্বরণ ধরেন বেশি, ওইটার ত্বরণ কম। একটু চিন্তা করো, ফিল করো, এইটার ত্বরণ বেশি মানে এ তাড়াতাড়ি নিচে নামতেছে, এটার ত্বরণ কম, এ আস্তে আস্তে উপরে উঠতেছে। ভাই এটা হলে কি হবে বলো তো দেখি? এটা যদি তাড়াতাড়ি নিচে নামে, এটা যদি ধীরে ধীরে উপরে ওঠে, তাহলে কি হবে দেখি? কে বলতে পারে কি হবে? দড়ির কথা ভাবো, দড়ির কথা ভাবো। দড়ি ছিঁড়ে যাবে, দড়ি ছিঁড়ে যাবে না। দড়ি তো অপ্রসারণশীল দড়ি না, দড়ি তো এইটুকু। এ যদি তাড়াতাড়ি নিচে নামে, তাহলে এ নিচের দিকে নামবে, এ আস্তে আস্তে উপরে উঠতেছে, তাহলে কি হলো? দড়ি তো ছিঁড়ে গেল। ওকে, আচ্ছা যদি এটা হয়, ধরো এটা আস্তে আস্তে নামতেছে, এর ত্বরণটা কম, এটা দ্রুত উপরে উঠতেছে, এটা দ্রুত উপরে উঠতেছে, বলো তো তখন কি হবে? তখন কি হবে? এটা যদি দ্রুত উপরে ওঠে, এ আস্তে আস্তে নামতেছে, দ্রুত উপরে ওঠে, ভাই এ যদি দ্রুত উপরে ওঠে, তাহলে দড়িতে এরকম ঢিল পড়ে যাবে, তো দড়িতে তো ঢিল পড়ে যাবে। তার মানে দেখো তো, এরকম যদি আমি সাপোজ দুটো ভরকে ঝুলাই দিয়ে আমি যদি দেখি দড়িতে এরকম ঢিল পড়ে গেছে, এরকম কি দেখবো আমি? আমি যদি দেখি দড়িতে এরকম ঢিল পড়ে গেছে, তার মানে তো আমি বুঝবো এটারে ধরে ভূতে ঠেলতেছে।
ভূতে ঠেলতেছে, অবশ্যই ভূতে ঠেলতেছে, বলো তো, এরকম মনে হবে না? তাহলে দুটোর ক্ষেত্রে ত্বরণ আলাদা হইতে পারে না। যদি এটার ত্বরণ বেশি হয় তাহলে দড়ি ছিঁড়ে যাওয়ার কথা, আর এর ত্বরণ যদি বেশি হয় তাহলে তো দড়িতে ঢিল পড়ে যাওয়ার কথা। ঠিক আছে, তার মানে আলাদা ত্বরণ হতে পারে না, দুটো ত্বরণ সেম ত্বরণ হবে। তাহলে সেই জন্য বলা হচ্ছে সাধারণ ত্বরণ। এবার এই সাধারণ ত্বরণ আমাদের বের করতে হবে। তাহলে সাধারণ এ ত্বরণে এটা নিচে নামতেছে আর এটা উপরে উঠতেছে। এইবার আমরা দুইটা বস্তুর ক্ষেত্রে নিউটনের সূত্রটা খাটাবো। তাহলে নিউটনের সূত্র কি জানি আমরা? সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ। অর্থাৎ কোনো একটা বস্তুর উপর যতগুলো বল ক্রিয়া করবে তাদের লব্ধি হবে এম এ। আসো এমনের জন্য আমরা সূত্রটা লিখতে চাই। এমনের জন্য, এমনের জন্য কোন দিকে যাচ্ছে? এ ত্বরণের নিচের দিকে, তার মানে এমন জি বড়। তাহলে লব্ধি বল হবে এমন জি মাইনাস টি। কোনটা থেকে কোনটা বিয়োগ করব? দেখো টি আর এমন জি পরস্পরের বিপরীতে, যাচ্ছে কোন দিকে? নিচের দিকে। ত্বরণটা দেখো নিচের দিকে, তাহলে নিচেরটা থেকে উপরেরটা বাদ দিব, লব্ধি বল পাবো। তাহলে এমন জি মাইনাস টি ইকুয়াল টু এমন এ, সমীকরণ 1। এবার M2 ভরের জন্য যদি সূত্র লিখি, M2 এর জন্য, এবার এটা উপরে উঠছে, উপরের দিকে বল টি, নিচের দিকে M2G, তাহলে টি মাইনাস M2G ইকুয়াল টু M2A, সমীকরণ এটা 2 নম্বর সমীকরণ। 1 আর 2 দুটো সমীকরণ আমরা পেয়ে গেছি, গুড। এবার দেখো সমীকরণ কথা বলবে, টি আর টি কাটাকাটি। আমরা সাধারণ ত্বরণ এ বের করতে চাইছিলাম, এ কমন নিলাম, M1 প্লাস M2, আর এখান থেকে M1 মাইনাস M2 ইন্টু জি। তাহলে অতএব এ ইকুয়াল টু M1 মাইনাস M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2 ইন্টু জি। এ ইকুয়াল টু M1 প্লাস M2কে এই পাশে পাঠাও, তাহলে এ ইকুয়াল টু M1 প্লাস M2 এই পাশে, M1 মাইনাস M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2 ইন্টু জি। এই হচ্ছে ত্বরণ, এটা হচ্ছে এ। বলো হয়েছে কিনা? এই এ ইকুয়াল টু M1 মাইনাস M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2 ইন্টু জি, পলির সাধারণ ত্বরণ। বুঝলা? এবার তোমার একটা শর্টকাট শিখাই দিই। শর্টকাট গত ক্লাসে শিখাইছি। শর্টকাট হচ্ছে যে কোনো ভর সিস্টেম, সেটা পুলি হোক, সেটা ব্লক সিস্টেম হোক, গত ক্লাসে আমরা ব্লক সিস্টেম দেখছিলাম। যে কোনো ভর সিস্টেমের জন্য তুমি যখন ত্বরণ বের করবা, উপরে এক্সটার্নাল ফোর্স বসাবা, নিচে সামেশন অফ এম। উপরে এক্সটার্নাল ফোর্স, নিচে সামেশন অফ এম। এক্সটার্নাল ফোর্স দেখো এই দড়িতে এখানে ঝুলাইছো M1 ভার, তাহলে নিচের দিকে M1 জি। এই পাশে ঝুলাইছো M2 ভার, তাহলে নিচের দিকে M2 জি। বলো তো M1 জি আর M2 জি দড়ির রেসপেক্টে একই দিকে না বিপরীত দিকে? বলো তো M1 জি আর M2 জি এরা দড়ির রেসপেক্টে একই দিকে না বিপরীত দিকে? দড়ির হয়ে চিন্তা করো, দড়ির হয়ে। দেখো তো দড়ি, এই দুটো টান M1 জি আর M2 জি বিপরীত দিকে দড়ির হয়ে। দেখো এই যে দড়ি, তাহলে M1 জি নিচের দিকে আর এটা এই পাশ দিয়ে নিচের দিকে। দড়ি দেখো, দড়ি দুই পাশ থেকে টান খাচ্ছে, এদিকে টান খাচ্ছে। বুঝলা? তাহলে এক্সটার্নাল ফোর্স, লব্ধি ফোর্স কত? M1 জি মাইনাস M2 জি, M1 জি মাইনাস M2 জি। তাহলে এ ইকুয়াল টু দেখো M1 জি মাইনাস M2 জি, এই লব্ধি বল M1 জি মাইনাস M2 জি। অনেকে ভাবতে ভাই দুটো একই দিকে, দেখেন দুটো নিচের দিকে। না রে ভাই, দুটো একই দিকে না। এই যে এখানে পুলি, দড়ি এই পাশে M1 জি নিচের দিকে টানতেছে, এই পাশে উল্টা দিকে টানতেছে। দেখো তাহলে M1 জি মাইনাস M2 জি, আর নিচে টোটাল ভর M1 প্লাস M2, শেষ। ঠিক আছে, এবার আসো, যদি কেউ না বোঝো M1 জি M2 জি যে বিপরীত দিকে, এটা যদি না বুঝো, একটা শর্টকাট ট্রিক্স বলি তোমারে। তুমি কি করবা, দড়িতে তো এভাবে ছিল না, এই যে পুলি, এভাবে ছিল, এটা M1 জি, এটা M2 জি। ঠিক আছে, আর দড়ির টান টি, দড়ির টান টি, তাই তো? এবার একটা কাজ করো, এভাবে আছে না, এদিকে দেখো, এভাবে আছে তো, এভাবে, এই যে M1 জি M2 জি। তুমি একটা কাজ করো, এবার দড়িটাকে ধরে সোজা করে ফেলো, এভাবে দড়িটাকে ধরে এভাবে সোজা করে ফেলো।
দড়িটাকে ধরে। সোজা করো তো, এইভাবে দড়ি দুইটাকে এভাবে সোজা করো। সোজা করলে দেখো এই হচ্ছে দড়ি, সোজা করো, সোজা করলে দড়ি, এ একটা ভার, এ একটা ভার, দুইটা ভার। দেখো তো M1G আর M2G কোন দিকে? এবার সোজা করলেই দেখো M1G, সোজা করলে M1G ওই দিকে, এটা M2G, সোজা করলে ওই দিকে। এই দেখো M1G আর এই দিকে M2G। বুঝতে পারছো? এই যে ইন্টারনাল ফোর্স আমরা নিব না, এগুলো হচ্ছে ইন্টারনাল ফোর্স। এই যে দড়ির টান টি হচ্ছে ইন্টারনাল ফোর্স, তাহলে ইন্টারনাল ফোর্সের কোনো হিসাব হবে না, ইন্টারনাল ফোর্স বাদ। তাহলে এক্সটার্নাল ফোর্স হচ্ছে লব্ধি বল M1G মাইনাস M2G, বড়টা থেকে ছোটটা। যেহেতু আমি বলছিলাম M1 বড়, মেনশন করে দিছিলাম না? আমি যদি মেনশন না করি, তুমি যে কোনো একটাকে বড় ধরে হিসাব করতে পারো, কোনো সমস্যা নেই। যে কোনো একটাকে বড় ধরে হিসাব করলে কি হবে, ধরো তুমি তখন M2G M2 মাইনাস M1 লিখলা, ওকে, তাহলে এর আগে মাইনাস আসবে, তখন আমি বুঝতে পারবো আমি আসলে যে দিকটাকে ধরছি ত্বরণের দিক, ওইটা আসলে প্রকৃত দিক না, উল্টাটা আসলে প্রকৃত দিক। এটা আমি বুঝে যাবো এমনি। ঠিক আছে? তাহলে এই যে ইন্টারনাল ফোর্স টি বাদ লব্ধি ত্বরণ এ হবে এক্সটার্নাল লব্ধি ফোর্স ডিভাইডেড বাই সামেশন অফ এম। তাহলে এক্সটার্নাল লব্ধি ফোর্স দেখো M1G মাইনাস M2G, M1G মাইনাস M2G। তাহলে অতএব ত্বরণ এ M1G মাইনাস M2G ডিভাইডেড বাই M1 প্লাস M2। তো জিটাকে কমন নিয়ে নিলে M1 মাইনাস M2, নিচে M1 প্লাস M2 ইন্টু জি। দেখো চলে আসে, এই হচ্ছে সূত্র। বোঝা গেছে? গুড। এবার আসো আমরা সুতার টান বের করব। এই যে এই দড়ির টান বের করব। তাহলে দড়ির টান নির্ণয়, দড়ির টান নির্ণয়। দড়ির টান নির্ণয়, দড়ির টান নির্ণয় না হয়ে গেছে। তুমি ত্বরণ বের করছো না, এবার যে কোনো একটা সমীকরণে বসাও, তাহলে হয়ে যাবে। তোমাদের আর চিত্র আঁকা লাগবে না, কিন্তু আমি যেহেতু ওই পৃষ্ঠায় চিত্র রেখে আসছি, এই কারণে আমি একবার একটু দেখাই নিচ্ছি চিত্র। এটা M1, এটা M2, তাহলে নিচের দিকে M1G, এটা M2G, দড়ির টান টি, দড়ির টান টি। ভাই এবার টিটা বের করতে চাই, দড়ির টান টি। তো এ তো আমি পেয়ে গেছি, এ হচ্ছে M1 মাইনাস M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2 ইন্টু জি। দড়ির টান বের করবো, দেখো এটার জন্য যে 1 নং সমীকরণ আমরা লিখছিলাম, 1 নং সমীকরণ ছিল M1G মাইনাস টি ইকুয়াল টু M1E। তুমি এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাবা, এর মান 1 নং অথবা 2 নং যে কোনো একটা সমীকরণে বসাবা, তুমি দড়ির টান টি পেয়ে যাবা। তাহলে আসো এই যে এখানে বসাই, তাহলে টি ইকুয়াল টু, টিটাকে ওই পাশে নিলাম, M1A কে এই পাশে, তাহলে M1G মাইনাস M1A, M1G মাইনাস M1A, এ হচ্ছে M1 মাইনাস M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2 ইন্টু জি। নিচে লসাগু করো M1 প্লাস M2, তাহলে এবার M1G তার সাথে গুণ M1 প্লাস M2 মাইনাস M1, এর সাথে গুণ M1 মাইনাস M2 ইন্টু জি। ওকে, তাহলে দেখি কি দাঁড়াইলো, M1 স্কোয়ার জি প্লাস M1 M2G মাইনাস M1 স্কোয়ার জি মাইনাস মাইনাসে প্লাস M1 M2G ডিভাইডেড বাই M1 প্লাস M2। এইটা আর এইটা কাটাকাটি গেল, M1 M2G M1 M2G, তাহলে 2 M1 M2G। তাহলে অতএব T ইকুয়াল টু 2 M1 M2G। ঠিক আছে, 2 M1 M2 নিচে M1 প্লাস M2 ইন্টু জি। এই হচ্ছে টানের সূত্র। কি বোঝা গেছে? এই হচ্ছে টানের সূত্রটি, যে টি ইকুয়াল টু 2 M1 M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2 ইন্টু জি, টানের সূত্র টি।
তাহলে টান হয়ে গেল। এবার আসো পুলির দড়িতে মোট প্রযুক্ত বল। পুলির দড়িতে প্রযুক্ত মোট বল বা পুলির উপর প্রযুক্ত, পুলির দড়ি অথবা পুলির উপর প্রযুক্ত মোট বল। পুলির উপর প্রযুক্ত মোট বল, দেখো খুব সহজ জিনিস। মোট বল হবে 2t। পুলির উপর প্রযুক্ত মোট বল হবে 2t। কেমনে দেখো, এদিকে দেখো, বোর্ডে দেখো। পুলির উপর প্রযুক্ত বল মানে এই যে দড়িটা আছে না, এখানে যে দড়িটা আছে ওইটুকু দড়ি, ওই দড়ির উপর কি পরিমাণ বল। দেখো তো ওই দড়ির সাহায্যে কি ঝুলানো আছে, এই পুলিটা ঝুলানো আছে না, এই যে পুলিটা এটা ঝুলানো আছে এই দড়ির সাহায্যে। তাহলে এই যে টান, দড়ির টান, ভালো করে দেখো, টান জোড়ায় জোড়ায় কাজ করে। এই যে দড়িতে টান টি, এই টি বলে কে কাকে টানতেছে বলো তো দেখি। এই যে টি বল, এই টি বলে কে কাকে টানতেছে বলো। এই টি বলে, দেখো এইদিকে দেখো, এই যে এখানে থাকো, এমন ভরের বস্তুটা পুলিকে টেনে ছিঁড়ে ফেলতে চাচ্ছে, যে পুলিকে টেনে নামাই নিয়ে আসবো, এইভাবে পুলিকে টানতেছে। এই দেখো পুলিকে টানতেছে, বুঝলা। তাহলে এমন টানতেছে পুলিকে, ওকে, আর পুলি টানতেছে এমনকে, যে পুলি এমনকে টানতেছে, এমনকে উপরের দিকে টানতেছে। এই বস্তুটা পুলিকে টানতেছে নিচের দিকে, যে পুলিকে টেনে ছিঁড়ে ফেলবো, এমন নিচের দিকে টানতেছে টি, আর পুলিটা এমনকে টানতেছে উপরের দিকে, যে ঝুলন বিন্দুর দিকে টান, উপরের দিকে। বোঝা গেছে টানটা? বলো এটা বোঝা গেছে কিনা? তাহলে এই যে টান, এটা টি। এবার এই পাশে তাকাও তো, এই পাশেও সেম একইভাবে। এই যে পুলি সে m2 ভরকে উপরের দিকে এইভাবে উপরের দিকে টানতেছে, আবার m2 সে পুলিটাকে নিচের দিকে টানতেছে, এভাবে নিচের দিকে টানতেছে। তাহলে এই যে টানটা টি টি টি, ঠিক আছে। পুলির ভর কিন্তু অতি নগণ্য, এই দেখো এই কলমটাকে আমি এখানে রাখলাম। এবার দড়ি, এইবার দেখো তো এদিকে তাকাও তো, এই কলমটাকে আমি নিচের দিকে টানতেছি না, কলমটা এখানে ঝুলানো আছে, নিচের দিকে টানতেছি না, এইভাবে টানতেছি না, দেখো তাকাও, এইভাবে টানতেছি। কয় পাশ দিয়ে? 2 পাশ দিয়ে না? তাহলে এই পাশ দিয়ে টি, এই পাশ দিয়ে টি, বুঝলা কিনা? কয় পাশ দিয়ে? 2 পাশ দিয়ে। তাহলে বলো এই পুলিটার উপর প্রযুক্ত মোট বল কত? বলো মোট বল কত? এই যে এই দড়িটাতে প্রযুক্ত মোট বল কত? এই দড়িটাতে, ওই দড়িটা কত পরিমাণ বল অনুভব করতেছে বলো, এই দড়িটা কত পরিমাণ বল অনুভব করতেছে? দেখো আমি তোমাকে পুলিটাকে এইভাবে দেখাই। এই যে মনে করো এইটা হচ্ছে পুলিটা, ছোট্ট পুলি, এই যে দড়ি দিয়ে বাঁধা আছে, ছোট্ট পুলি, এটা দড়ি দিয়ে বাঁধা আছে। তাহলে এ পাশে টান টি, এই পাশে টান টি, তাহলে এই দড়ির টান কত? এই দড়িতে প্রযুক্ত মোট টান কত? মোট বল কত? এফ কত? বলো দড়ি কি পরিমাণ টান খাচ্ছে? গুড, এই তো বুঝে গেছো। তাহলে দড়ি টান খাচ্ছে 2t। তাহলে পুলির এই দড়িতে প্রযুক্ত মোট বল বা পুলির উপর প্রযুক্ত মোট বল এফ হবে টি এর দ্বিগুণ 2t, হয়ে গেল। তাহলে এফ ইকুয়াল টু 2 ইন্টু 2 m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু জি। তাহলে অতএব এফ ইকুয়াল টু 2 দুগুণে 4 m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু জি। এই যে এই হচ্ছে সূত্র। বলো বোঝা গেছে কিনা? ওকে, বোঝা গেছে? একজন কমেন্ট করছে ভাই এই অধ্যায়ের সবগুলো সূত্র একসাথে দিলে ভালো হইতো। হ্যাঁ, সবগুলো সূত্র একসাথে পড়াই ফেলি, পাগল। সবগুলো সূত্র তোমার একসাথে লাগবে? আগে অধ্যায় শেষ হোক, অধ্যায় শেষ হওয়ার পরে দেখবা যে কোনো বইয়ের লাস্টের দিকে চলে যাবা, দেখবা সূত্র সব একসাথে লেখা আছে, বুঝছো? বইয়ে আর কতটুকু বা আছে, আমরা অনেক বেশি পড়ি, ঠিক আছে? ডিটেলস পড়তে হবে, পরীক্ষায় আসে এগুলা। তুমি দেখবা বোর্ড বইতে পুলি নাই, উল্টা পাল্টা দেখো পুলি নাই, কিন্তু পুলির ম্যাথ দিয়ে রাখছে, অ্যাডমিশন টেস্টে পুলির ম্যাথ আসছে, বুঝছো? তাহলে পড়াশোনা শুধু বই কেন্দ্রিক পড়াশোনা করলে হবে না, টপিক কেন্দ্রিক পড়াশোনা করতে হবে, টপিক ডিটেলস আলোচনা করতে হবে।
ওকে, দাদা রকেটের ম্যাথ আমি করাবো না, খুশি? পাগল, একটা টপিক পড়াচ্ছি তার মধ্যে আর একটা টপিক ঢুকাই। এই যে দেখো কমেন্ট করতেছে, একই কমেন্ট বারবার। রকেটের ম্যাথ পরে করব, রকেট টপিক পড়াচ্ছি আজকে। কি রকেট পড়াচ্ছি? তোমার কি এটা মনে হয় রকেট? দেখো তো ওই গোল, ওটা কি রকেট? ওটা কি? পুলি। তাহলে আজকে পুলির ম্যাথ করবো। এই চ্যাপ্টারে কয়টা ক্লাস হবে? 20টা তো হবেই, 20টা তো হবেই। M2 এর জন্য টি মাইনাস কেন, আর M2 এর জন্য টি মাইনাস কেন, M2 এর জন্য টি মাইনাস কেন? কি বললা, কি প্রশ্ন করলা? সেটা মনে হয় তুমি ছাড়া আর কেউ বুঝবে না। কি প্রশ্ন করলা দেখি, আবার দেখি। এই যে সাদিদ মুনতাসিম, এই ছেলেটাকে আমার ভালো লাগছে, যে ফাউ মেসেজ দিয়ে ক্লাস নষ্ট করে। গুড, এরকম স্টুডেন্টগুলো আমার দরকার। এরা বুঝে যে এগুলো কমেন্ট করার দরকার নেই, ফাউ কমেন্ট এগুলো। M2 এর জন্য টি মাইনাস কেন, M2 এর জন্য টি মাইনাস কেন, M2 এর জন্য টি মাইনাস কেন? আচ্ছা, M2 এর জন্য টি মাইনাস কেন? M2 কই উঠছে? M2 কোথায় গেছে বলো? M2 কোথায় গেছে? এটা কোন দিকে উঠছে? উপরের দিকে। উপরের দিকে কে? টি বড়, তাহলে লব্ধি বল টি মাইনাস M2G। খুব সিম্পল। M1 কোন দিকে গেছে? নিচের দিকে, তাহলে নিচের দিকে কি? M1G। উপরের দিকে কি? টি, কে বড়? M1G মাইনাস টি। ওকে, ক্লিয়ার? কল্পনা শক্তি বাড়াবা, নিজে বোঝার ক্ষমতা বাড়াবা। কেন হলো? ও আচ্ছা, এই কারণে হলো। নিজে বুঝে যাবা, দেখবা খুব মজা। ঠিক আছে, নিজে নিজে চিন্তা করবা, ভাই টি মাইনাস M2G কেন করলো, আর এই ক্ষেত্রে M1G মাইনাস টি কেন করলো? ও আচ্ছা, এটা নিচের দিকে যাচ্ছে, তার মানে তো হ্যাঁ হ্যাঁ M1G বড়, টি ছোট, তাহলে লব্ধি বল এটা বিয়োগ এটা। আর এটা তো উপরে উঠছে, তাহলে লব্ধি বল এটা বিয়োগ এটা। বলো, নিজে চেষ্টা করবা বোঝার। দেখি আমি একটু ট্রাই করি তো বোঝার, আমি নিজে বোঝার ট্রাই করি। ভাইকে কেন লাগবে, আমি নিজে বুঝে যাব। এরকম মাঝে মাঝে নিজের উপরে কনফিডেন্স নিয়ে আসবা, ঠিক আছে? ওকে ওকে, আসো তাহলে। ত্বরণ গেল, ত্বরণ গেল, সাধারণ ত্বরণ গেল, দড়ির টান গেল, পুলির উপর প্রযুক্ত মোট বল গেল। টাইপ 1 ডান, টাইপ 1 ডান। এবার আসো টাইপ 2। টাইপ 2, টাইপ 2টা হচ্ছে এরকম একটা টেবিল আছে, টেবিলের কর্নারে এইখানে একটা পুলি সংযুক্ত করা আছে, এখানে একটা পুলি আছে, ঠিক আছে? এবার পুলির উপর দিয়ে দড়ি, এই যেভাবে দড়ি, এখানে একটা ভার আছে M1 ভার, আর এই টেবিলের উপরে একটা ভার রাখা আছে, টেবিলের উপরে একটা ভার রাখা আছে, সেটা হচ্ছে M2 ভার। টেবিলের তলটা ঘর্ষণহীন তল, টেবিল কিন্তু ঘর্ষণহীন, আপাতত ঘর্ষণ নেই। ঘর্ষণ থাকলে কি হবে সেটা আমরা পরে যখন ফ্রিকশন পড়বো তখন দেখব ঘর্ষণ থাকলে কি হবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি কি বের করতে হবে? 1 সাধারণ ত্বরণ, সাধারণ ত্বরণ। 2 দড়ির টান, দড়ির টান, সাধারণ ত্বরণ দড়ির টান বের করতে হবে। আসো দেখি, তাহলে নিচের দিকে এইটার ওজন M1G, ঠিক আছে? সুতার টান উপরের দিকে, তাহলে এর উপর দড়ি একে উপরের দিকে টানছে, তাহলে দড়ির টান টি। এবার আসো এর জন্য, ভাই এর ওজন নিচের দিকে, নিচের দিকে M2G, খাড়া নিচের দিকে ওজন, ওজন কিন্তু এদিকে না রে ভাই, ওজন খাড়া নিচের দিকে। দড়ি ওকে কিভাবে টানতেছে? দড়ি ওকে এইভাবে টানতেছে, এইভাবে। তাহলে দড়ির টান এদিকে টি। আমি বলগুলাকে অ্যানালাইসিস করে নিলাম। এইবার তুমি বলো তো, এই বস্তুটা পুলির উপর দিয়ে কোন দিকে নামতেছে? দুইটা বস্তু, এটা নিচের দিকে নামবে, এটা তো কমন সেন্স নাকি? এদিকে যাবে, এদিকে যাইতে পারে না, এটা নিচের দিকে নামবে, এরকম ভার ঝুলাই দিলে এটা নিচের দিকে নামবে এ ত্বরণে, তাহলে এটা এ ত্বরণের নিচে নামলে এটা এ ত্বরণের সামনের দিকে আগাবে। বলো বুঝলা কিনা? দুটো সাধারণ ত্বরণ অবশ্যই হবে, যদি এর ত্বরণ বেশি হয় তাহলে তো সুতা ছিঁড়ে যাবে, আর এর ত্বরণ বেশি হলে সুতায় ঢিল পড়ে যাবে, এর ত্বরণ বেশি হলে দেখবে সুতাটা এরকম হয়ে গেছে।
তার তো হইতে পারে না। তাহলে এবার আসো m1 এর জন্য যদি আমি সূত্র লিখি, তাহলে m1 এর জন্য m1 g মাইনাস টি ইকুয়াল টু m1 এ। কেন এটা থেকে এটা বিয়োগ করলাম? কারণ নিচের দিকে যাচ্ছে, এটা বড়। তাহলে লব্ধি বল এটা বিয়োগ এটা, সমীকরণ 1। এবার m2 এর জন্য যদি সূত্র লিখি, m2 এর জন্য টি, দেখো ভালো করে বোঝো এবার, টি মাইনাস ওইদিকে কিছু নেই, টি অনলি টি ইকুয়াল টু m2a। m2a 2 নম্বর সমীকরণ। ভাই ওজন নেই? নো, না, এই ওজনের কোনো অবদান নেই গতির জন্য, গতির জন্য ওজনের কোনো অবদান নেই, ওজন খাড়া নিচের দিকে। তাহলে এই বরাবর ওজনের উপাংশ কত বলো তো? m2g cos 90 ডিগ্রি 0, আবার m2g এই দিকের উপাংশ, এইদিকে উপাংশ cos 90 ডিগ্রি 0, বুঝছো? তাহলে m2g এর কোনো অবদান নেই। তাহলে এদিক বরাবর, এই যে বরাবর ত্বরণ, সেই বরাবর একটাই বল টি, আর ওইদিকে কিছু নেই যে বিয়োগ দিয়ে লব্ধি নিব। তাহলে টি ইকুয়াল টু m2a। এবার দুটো যোগ করে টি টি কাটাকাটি, m1g এটা ইকুয়াল টু a কমন নাও, m1 প্লাস m2। তাহলে অতএব a ইকুয়াল টু m1g ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে এই ক্ষেত্রে ত্বরণের সূত্র হলো এটা, বোঝা গেছে? শর্টকাট দিয়ে ত্বরণটা বলো তো, শর্টকাট দিয়ে ত্বরণটা কি বলছিলাম? লব্ধি এক্সটার্নাল ফোর্স এ ইকুয়াল টু লব্ধি এক্সটার্নাল ফোর্স ডিভাইডেড বাই সামেশন অফ এম। দেখো এ ইকুয়াল টু, নিচে আগে সামেশন অফ এমটা লিখে নাও, m1 প্লাস m2। এবার উপরে লিবা লব্ধি এক্সটার্নাল ফোর্স, বাহ্যিকভাবে প্রযুক্ত বল। দেখো তো এই পুলি সিস্টেমে চিন্তা করে দেখো তো, ধরো তুমি m1 ভার ঝুলাওনি, শুধু দড়ির সাথে m2 ভরকে রেখে দিছো, বলো পুলি গতিশীল? বলো দড়ি গতিশীল? না রে ভাই, কারণ এটা তো টেবিলের উপরে রাখা আছে। এর ওজনের জন্য সুতা কোনো টান খায়? বলো এর ওজনের জন্য সুতা কোনো টান খায়? এই দিক বরাবর যদি কেউ থাকতো, এদিক বরাবর যদি কেউ টানতো, এই যে সুতার বিপরীতে এদিক বরাবর যদি কেউ টানতো দড়ির টানের বিপরীতে, তাহলে সুতা একটা টান খাইতো। তাহলে দড়িটা টান খাচ্ছে কার জন্য? এই যে এই বলটার জন্য। দেখো m1g, যখনই এই ভারটা ঝুলাই দিবা m1g এর কারণে নিচের দিকে নামতে থাকবে। তাহলে কার জন্য? m1g এর কারণে। তাহলে এক্সটার্নাল ফোর্স এবার শুধুমাত্র m1g, m2g নেই। ঠিক আছে? যদি বলি m2g এর এই দিক বরাবর উপাংশ কত? আসলে জিরোতে ভাই। দেখো আমি দড়িটাকে সোজা করলাম, ওই যে কি বলছিলাম, এরকম এরকম করে ফেলবা। দড়িটাকে সোজা করলাম, দেখো দড়িটাকে যদি সোজা করা হয়, তাহলে এই যে m1g, দড়িটাকে সোজা করো, সোজা করলে m1g এদিকে। এবার 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 এটা তো অলরেডি সোজা আছে, এটারে সোজা কি করবা? এটা তো সোজা আছেই, তাই না? এটা তো সোজা আছেই। তাহলে এদিক বরাবর দেখো m1g এদিকে, অর্থাৎ m1g এদিকে, সরি m2g এদিকে। তাহলে এই দিকে m2g এর উপাংশ কত? 0, কোনো উপাংশ নেই। তাহলে এই পুরো সিস্টেমে এক্সটার্নাল প্রযুক্ত বল FEXT অনলি m1g। তাহলে ওই যে উপরে m1g ডিভাইডেড বাই সামেশন অফ f, শর্টকাট। বুঝতে পেরেছি? ক্লিয়ার? বুঝতে পেরেছি? m2g এই দিক বরাবর, m2g নিচের দিকে। তাহলে দড়ির বরাবর কোনো বল তো নেই, দড়ি বরাবর বল নেই তো, দড়ির টানের কোনো কাহিনী এখানে নেই। ঠিক আছে? ওকে। এবার এর জন্য কি বের করতে হবে? টান। তাহলে এর জন্য আমরা এবার টানটা বের করব, দড়ির টান। টি ইকুয়াল টু m2a, এর মান বসাই দিলে কাজ শেষ। টি ইকুয়াল টু m2a, দড়ির টান চাইছে, টি ইকুয়াল টু m2a, দড়ির টান। তাহলে টি ইকুয়াল টু m2a, তাহলে m2a m1g ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে m1 m2g ডিভাইডেড বাই m1 প্লাস m2। এই যে এটা হচ্ছে টান। তুমি সাধারণ ত্বরণটা পাইলেই টান এমনিই হবে, এত সূত্র মুখস্থ করার দরকার নেই। শুধু সাধারণ ত্বরণটা মাথায় রাখবা, টান এমনি বের করতে পারবো। যদি আমাদের ম্যাথটা দেয়, টান আমরা এমনি হিসাব করতে পারবো। ওকে? তাহলে এবার তুমি আমাকে টাইপ 3 জন্য একটু দেখাও তো। টাইপ 3 হচ্ছে একটা টেবিল,
একটা টেবিলের উপর দুটো দুটো পুলি আছে, এইখানে একটা পুলি আর এইখানে একটা পুলি, দুটো পুলি আছে একটা টেবিলের উপর, দিয়ে এইখানে একটা ভার, এটা M1, এটা M1, এটা M2, সরি এটা M2 আর এটা M3। তাহলে এবার এর জন্য সাধারণ ত্বরণ ও টান ও দড়ির টান নির্ণয় করতে হবে। সাধারণ ত্বরণ ও দড়ির টান করো তো, বলো কেমনে হবে। আচ্ছা দেখি একটু শর্টকাটটা আগে করি, আসো দেখো শর্টকাটটা আগে করবো এবার। M1G, এদিকে M3G, M3G, আর এর জন্য M2G। দেখো এর কোনো কাহিনী নেই, দড়ি বরাবর এর কোনো ওজন নেই, এদিকেও জিরো এদিকে ওজনের উপাংশ জিরো, তাই না? কিন্তু দড়ি বরাবর এর আছে M1G, M3G। তাহলে বলো দেখি সাধারণ ত্বরণ এ কি হবে? FEXT, এক্সটার্নাল এজেন্ট কর্তৃক এক্সটার্নাল ফোর্স ডিভাইডেড বাই সামেশন অফ M। তাহলে অতএব A ইকুয়াল টু নিচেরটা আগে কাজ করো তো, নিচেরটা আগে বসাও তো। কয়টা ভর? একটা, দুটো, তিনটা। তাহলে নিচে টোটাল ভর M1 প্লাস M2 প্লাস M3, উপরে এক্সটার্নাল ফোর্স। দেখি তোমরা বসাও, দেখি কে 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 ঠিকঠাক বসাইতে পারে। নিচে টোটাল ভর আমি বসাইছি, এবার উপরে এক্সটার্নাল ফোর্সটা বসাও, দেখি কে পারে। M1G প্লাস M3G প্লাস M1G, কে বলছে এটা? মেহরাব আজিম আর রাফাত, আরেকজন কে যেন বললো, নাম চলে গেল। এই দুইজন ঠিক বলছে, ঠিক আছে। তাহলে লব্ধি বল হবে বিয়োগ ফল। যদি M1 বড় হয় তাহলে M1G মাইনাস M3G, আর যদি M3 বড় হয় M3G মাইনাস M1G। ঠিক আছে, আমাদের জানার দরকার নেই কোনটা বড় কোনটা ছোট, আমরা ধরে নিই। ধরি এদিকে যাচ্ছে, ধরি এদিকে গতিশীল, অথবা ধরো এদিকে গতিশীল, তুমি একটা ধরে নিবা, কোনো সমস্যা নেই। যদি মাইনাস আসে বুঝবা তোমার ধরে নেওয়াটা ঠিক হয়নি, আসলে উল্টাটা ঠিক, কিন্তু মানে কোনো কম বেশি হবে না, মান একই হবে। তাহলে ধরি এদিকে যাচ্ছে এ ত্বরণে, তাহলে এটা উপরে উঠছে, এটা তাহলে ডান দিকে যাচ্ছে। তাহলে লব্ধি বল হবে, এর জন্য কোনো বল নেই, কারণ এর ওজনটা দড়ি বরাবর কোনো অবদান নেই, তার এর ওজনের দড়ি বরাবর কোনো উপাংশ নেই। তাহলে লব্ধি বল হবে M1G মাইনাস M3G, M1G মাইনাস M3 ইন্টু G। বুঝলা? এই আচ্ছা সত্যি কি তাই? দেখি তো একটু করে বের করে দেখি তো, এটা তো শর্টকাট দিয়ে বের করছি, দেখি তো তাই হয় কিনা। আসো, দড়ি এবার কিন্তু দুটো, দেখো এইখান থেকে এই পর্যন্ত একটা দড়ি, এখান থেকে এই পর্যন্ত আর একটা দড়ি, দড়ি দুটো, দুটো দড়ি দুটো টান, দুটো দড়ি দুটো টান। তাহলে এটা T1, এই পর্যন্ত T1, বুঝলা? আর এইটা T2, এই দিকে টান T2। বলো বুঝছো কিনা? দড়ির টান, এই যে এটা M2 এটা M1, তাহলে M2 M1 কে টানছে আর M1 M2 কে টানছে, T1 ঠিক একইভাবে এবার অন্য আরেকটা দড়ি, তাহলে M3 M2 কে টানছে, M2 M3 কে টানছে, টান হয়ে আছে, তাহলে টান T2 গুড। এবার আসো M1 এর জন্য যদি আমরা সূত্র লিখি, M1 এর জন্য, তাহলে M1G মাইনাস T1 ইকুয়াল টু M1A ডট ডট সমীকরণ 1। M2 এর জন্য যদি সূত্র লিখি,
T1 মাইনাস T2, কারণ এদিকে গেছে, দেখো এ ত্বরণ, T1 মাইনাস T2, T1 মাইনাস T2, T1 মাইনাস T2 ইকুয়াল টু M2A। সমীকরণ 2। M3 এর জন্য উপরে উঠছে T2 মাইনাস M3G ইকুয়াল টু M3A ডট 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 সমীকরণ 3 পেয়ে গেলাম। T2 T2 কাটা, T1 T1 কাটা, এখান থেকে A M1 প্লাস M2 প্লাস M3, আর এখানে M1G মাইনাস M3G, তাহলে M1 মাইনাস M3G। দেখছো আসছে? বলো A ইকুয়াল টু M1 মাইনাস M3G ডিভাইডেড বাই নিচে M1 M2 M3। এই বুঝতে পারছো? মজা না? বলো কত মজা? অনেক মজা না অল্প মজা? ঠিক আছে, অনেক মজা, গুড, এই তো ভেরি গুড। তাহলে এবার মোটামুটি আমরা ম্যাথ করার জন্য রেডি। আমি আসলে তোমাদের পরীক্ষাতে যদি, বোর্ড পরীক্ষাতে যদি আসে টাইপ 1ই আসবে, আর যদি একটু কঠিন করতে যাই টাইপ 2, টাইপ 3টি আসবে না, টাইপ আরও আছে, আরও অনেক টাইপ আছে। তো আমরা যখন ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য পড়াশোনা করব, আমরা আরও অনেক টাইপ দেখব হেলানো তল আছে, ঠিক আছে, মানে আরও অনেক কিছু আছে, ফ্রিকশন আছে, তো সব কিছু মিলেমিশে বিভিন্ন টাইপ। তা আমরা আপাতত আর সেখানে যাচ্ছি না, ঠিক আছে, আমরা ওগুলো পড়বো, আর একটু বড় যখন হবো তখন পড়বো। আমাদের মোটামুটি বোর্ড পরীক্ষা বলো, ঠিক আছে, বা নর্মাল অ্যাডমিশন টেস্টের জন্য বলো, তাও হয়ে গেছে আসলে। তো এবার চলো আমরা কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করি, দেখি বিভিন্ন জায়গায় আসা কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করি। আসো তাহলে প্রথমে 1 নম্বর দাও। 1 নম্বর বলা হচ্ছে একটি পুলির উপর দিয়ে সুতার সাহায্যে বেঁধে 5 কেজি ও 3 কেজি ভরকে গতিশীল হতে দেওয়া হলো, গতিশীল করা হলো। স্থির অবস্থা হতে চলতে শুরু করলে স্থির অবস্থা থেকে চলতে শুরু করলে 2 সেকেন্ড পর বস্তুদ্বয়ের অতিক্রান্ত দূরত্ব ও বেগ নির্ণয় করো। বস্তুদ্বয়ের অতিক্রান্ত দূরত্ব, বেগ নির্ণয় করো। চলো করি। একটা পুলির উপর দিয়ে, ভাই কেমন পুলি বলে নাই, তাহলে ওই যে সাধারণ পুলি চিন্তা করে নি ভাই, এরকম নর্মাল পুলি। এই পুলির উপর দিয়ে সুতার সাহায্যে 2টা ভারকে ঝুলানো হয়েছে, সুতার সাহায্যে 2টা ভারকে ঝুলায় গতিশীল করা হয়েছে। সুতার সাহায্যে 2টা ভারকে ঝুলাই গতিশীল করা হয়েছে। তাহলে দেখো, তাকাও, এই একটা ভার আর এই একটা ভার, তো এটাকে নাম দিলাম M1 5 কেজি, আর এইটা হচ্ছে M2 3 কেজি। ভাই কেমন ভাবে গতিশীল করা হয়েছে? স্থির অবস্থা হতে চলতে শুরু করলো, তাহলে এর বেগটাও ছিল 0, এর বেগটাও ছিল 0। স্থির অবস্থা থেকে 2টা, মানে তুমি কি করছো, এভাবে সুতার সাহায্যে 2টা বস্তুকে বাঁধছো, বেঁধে এভাবে ধরে রাখছিলা, তাহলে স্থির অবস্থা। এবার ছেড়ে দিছো, ছেড়ে দিলে নিচে নামবে, উপরে উঠবে, নিচে নামবে, উপরে উঠবে, বুঝছো? তাহলে আমাদের 2 সেকেন্ড পর বস্তুদ্বয়ের অতিক্রান্ত দূরত্ব আর বেগ বের করতে বলছে। বলো তো এই যে দূরত্ব আর বেগ যে তুমি হিসাব করবা, জি ত্বরণ দিয়ে হিসাব করবা? বলো এই বস্তুটা কি জি ত্বরণে নিচে নামছে? এটা কি জি ত্বরণে উপরে উঠছে? এ ত্বরণে। তাহলে তোমার প্রথম কাজ, পুলির ম্যাথ পাওয়ার সাথে সাথে সাধারণ ত্বরণটা আগে বের করে নিবা। তাহলে সাধারণ ত্বরণের সূত্র M1 মাইনাস M2,
আর নিচে m1 প্লাস m2 ইন্টু জি। m1 এর মান 5, m2 এর মান 3, 5 যোগ 3, জি এর মান 9.8। কোনো সহৃদয়বান ব্যক্তি আমাকে একটু সাধারণ ত্বরণটা বলবা? 2.45, 2.45। থ্যাংক ইউ, তোমাদের ধন্যবাদ। 2.45 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার তুমি পুলির ক্ষেত্রে যাবতীয় যত হিসাব করবা সব এখন এই ত্বরণ দিয়ে হিসাব করবা। তাহলে এই ত্বরণে এটা উপরে উঠে ধরো এখানে পৌঁছাইছে 2 সেকেন্ড পরে, আর এটা নিচে নেমে ধরো এখানে আসছে 2 সেকেন্ড পরে। তাহলে 2 সেকেন্ড পরে এর বেগ বের করবা, 2 সেকেন্ড পরে এর বেগ বের করবা। এর বেগটা ঊর্ধ্বমুখী, এর বেগটা নিম্নমুখী। ভাই মজার ব্যাপার কি জানো, 2 সেকেন্ড পর দুটোর বেগই সেম আসবে। তাহলে 2 সেকেন্ড পর এদের বেগ, 2 সেকেন্ড পর বেগ। বেগের সূত্র কি? ভি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, নট জিটি। জি এর হিসাব আর হবে না, পুলির হিসাব হবে এখন এ ত্বরণ দিয়ে। এ ত্বরণ, নট মন্দন, এ ত্বরণ। সেই ত্বরণে এ যাচ্ছে নিচে, এ উঠছে উপরে, এ যাচ্ছে নিচে, এ উঠছে উপরে। ভাই আমরা জি কি আর হিসাব করবো না? জি কি নাই? এই প্রশ্ন যদি কারো মনে জাগে, ভালো করে ক্লিয়ার হও। জি আছে, জি দিয়েই, জি এর হিসাব নিকাশ দিয়েই, সূত্র টুত্র দিয়েই আমরা হিসাব নিকাশ করে ত্বরণটা তো বের করে নিছি, যে লব্ধি ত্বরণ কত বের করে নিলাম না? এখন যাবতীয় যত হিসাব করবা এই ত্বরণ দিয়ে হিসাব করবা। তুমি আবার জি কে কেন খোঁজ করো? দেখো তো জি তো ছিল রে ভাই, জি ছিল, সেই জি দিয়ে হিসাব নিকাশ করে তো আমি এই ত্বরণটা, পুলির সাধারণ ত্বরণ এটা পাইছি। এটাই পুলির সাধারণ ত্বরণ, এটাই লব্ধি ত্বরণ। এখন পুলির যাবতীয় যত ম্যাথ করব এই ত্বরণ দিয়েই হিসাব নিকাশটা করব। বোঝা গেছে? মাথায় ঢুকছে? যে ভাই অনেকে জিজ্ঞেস করে ভাই জি নাই, আর জি ছিল তো, জি এর হিসাব নিকাশ দিয়েই তো আমি একে পাইছি। তাহলে এবার স্থির অবস্থা থেকে, তাহলে এটা 0, 2.45 ইন্টু 2 সেকেন্ড গুণ 2। তাহলে বলো আমাকে বেগের মানটা বলো এবার। বেগের মানটা 4.9। ওকে, থ্যাংক ইউ। 4.9 মিটার পার সেকেন্ড। এটা কার বেগ? কার বেগ? এটার বেগ না এটার বেগ? কার বেগ? দুইটার বেগ। দুইটারই বেগ একই, স্থির অবস্থা থেকে চলতে শুরু করছে, দুইটারই বেগ একই। বোঝা গেছে? বেগ কি ভরের উপর নির্ভর করে? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। দুইটারই বেগ একই। দুইটার আদি বেগ ছিল ইউ 0, আর দুইটার সাধারণ ত্বরণ এ তো এইটাই, আর 2 সেকেন্ড পরে দুইটাও একই দূরত্ব অতিক্রম করবে, একই দূরত্ব অতিক্রম করবে। এও যতটুকু উপরের দিকে উঠবে, ঠিক আছে, এইচ বা এস যেটাই বলো না কেন, এ ঠিক ততটুকুই তো নিচের দিকে নামবে 2 সেকেন্ডে। তাহলে এবার অতিক্রান্ত দূরত্ব এইচ, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউ এর মান 0, হাফ এ এর মান 2.45, টি স্কোয়ার 2 এর স্কোয়ার। কাকতালীয়ভাবে এইচ এর মানও একই চলে আসছে, তাই না? এইচ এর মানও একই চলে আসছে। তাহলে এটা এতটুকু নিচে নামছে, এটা এতটুকু উপরের দিকে উঠছে। বোঝা গেছে? ডান। এবার খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা বুয়েটে আসা একটা ম্যাথ। 2 নম্বর বলা হচ্ছে একটি পুলির উপর সুতার সাহায্যে, একটা পুলির উপর সুতার সাহায্যে 5 কেজি ও 10 কেজি ভার ঝুলানো, ভার ঝুলানো। স্থির অবস্থা থেকে 2 সেকেন্ড, স্থির অবস্থা হতে গতিশীল হওয়ার 2 সেকেন্ড পর, স্থির অবস্থা থেকে গতিশীল হওয়ার 2 সেকেন্ড পর, 2 সেকেন্ড পর সুতা কেটে দিলে, 2 সেকেন্ড পর সুতা কেটে দিলে হালকা ভরের বস্তুটি, হালকা ভরের বস্তুটি আর কতটুকু উপরে উঠবে? হালকা ভরের বস্তুটি আর কতটুকু উপরে উঠবে? হালকা ভরের বস্তুটি আর কতটুকু উপরে উঠবে? 2 সেকেন্ড পর সুতা কেটে দিলে হালকা ভরের বস্তুটি আর কতটুকু উপরে উঠবে? চলো, এটা বুয়েটে আসা।
বুয়েটে আসা কোশ্চেন এটা। দেখো এই যে পুলিটা, পুলির উপর দিয়ে সুতার সাহায্যে দুইটা বস্তু ঝুলানো। পুলির উপর দিয়ে সুতার সাহায্যে দুইটা বস্তু ঝুলানো। এটা হচ্ছে 10 কেজি, ধরো এটা M1, আর এইটা হচ্ছে 5 কেজি, ধরো এটা M2। এভাবে স্থির অবস্থা থেকে গতিশীল করা হয়েছে। আসো আমরা ভেঙে ভেঙে বুঝি, ম্যাথটা একবারেই লাভ দিয়ে পারতে হবে না, খুবই সহজ। প্রথমে স্থির অবস্থা থেকে গতিশীল করা হয়েছে, তো বলা হচ্ছে স্থির অবস্থা থেকে গতিশীল হওয়ার 2 সেকেন্ড পর, 2 সেকেন্ড পর সুতা কেটে দেওয়া হয়েছে। তাহলে 2 সেকেন্ড তো পুলি ছিল নাকি, 2 সেকেন্ড তো পুলি সিস্টেমটা ছিল, তারপরে সুতা কেটে দেওয়া হয়েছে। তাহলে পুলি পুলি কতক্ষণ গতিশীল ছিল, পুলি হয়ে পুলি সিস্টেমটা কতক্ষণ গতিশীল ছিল, 2 সেকেন্ড। তাহলে এই 2 সেকেন্ড তো পুলিটা সাধারণ ত্বরণ নিয়ে চলছে নাকি, হ্যাঁ। তাহলে সেই সাধারণ ত্বরণটা কত বের করে ফেলি। সাধারণ ত্বরণ M1 মাইনাস M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2 ইন্টু জি। 10 বিয়োগ 5, 10 যোগ 5, জি এর মান 9.8। তাহলে 2 সেকেন্ড তো পুলি ছিল, তাহলে 2 সেকেন্ডে ত্বরণটা আমরা বের করে ফেলি। তাহলে 2 সেকেন্ডে এই যে ত্বরণের মান আসবে সেটা আসবে 3.26666, 3.2666 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে পুলি সিস্টেমটা ত্বরণ। এবার এই ত্বরণে 2 সেকেন্ড তো চলছে, তাহলে তুমি আমাকে বলো স্থির অবস্থা থেকে, ধরো এটা স্থির অবস্থা U0, এটাও U0, এ গেছে নিচের দিকে, এ গেছে উপরের দিকে, তো 2 সেকেন্ডে এখান থেকে এখানে তো পৌঁছাইছে নাকি, 2 সেকেন্ডে ধরো এখানে পৌঁছাইছে, এখানে পৌঁছাইছে, তাহলে 2 সেকেন্ড তো উঠছে রে ভাই। তাহলে 2 সেকেন্ডে অর্জিত বেগটা কত, 2 সেকেন্ডে এখানে উঠে যে বেগটা সে অর্জন করছে সেই বেগটা বের করো তো ভি, 2 সেকেন্ডে তার অর্জিত বেগ। তাহলে 2 সেকেন্ডে অর্জিত বেগ, অর্জিত বেগ, তাহলে 2 সেকেন্ডে অর্জিত বেগ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ইউ এর মান 0, এর মান 3.2666 গুণ 2, তাহলে 6 পয়েন্ট কত আসে, 6.53। ওকে, তাহলে 6.53 বিশ্বাস করলাম কিন্তু তোমাদের, 6.53 এত মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে 2 সেকেন্ড অর্জিত বেগ। এইবার সুতাটা কেটে দেওয়া হয়েছে, ধরো একটা ছুরি দিয়ে সুতাটা কেটে দেওয়া হয়েছে, এরকম একটা কেচি দিয়ে সুতাটা কেটে দেওয়া হয়েছে, সুতাটা কেটে দিছি। সুতা কেটে দিলে কি হবে বলো, সুতা কেটে দিলে আর পুলি নাই। সুতা কেটে দিলে তখন 10 কেজি ভরের বস্তুটা ধপাস করে নিচে পড়ে যাবে, ধপাস করে নিচে পড়ে যাবে। সুতা যখন কেটে দিছি তখন 10 কেজি ভরের বস্তুটা ধপাস করে নিচে পড়ে যাবে। আর 5 কেজি ভরের বস্তুটা কি হবে, 5 কেজি ভরের বস্তুটা সাথে সাথে নিচে পড়বে না। সুতা কেটে দিলে কিন্তু পুলি আর নেই, পুলির ত্বরণ আর নেই, সুতাই তো কেটে দিছো, পুলি তো নেই। তাহলে 10 কেজি তখন ধপাস করে নিচের দিকে চলে যাবে, 5 কেজি ও নিচে যাবে, কিন্তু কিন্তু ওর একটা বেগ আছে না, ঊর্ধ্বমুখী বেগ, সেই বেগের মানটা তো তুমি বের করছো 6.53। ওই বেগটার কারণে সে সুতাটা কেটে দিছি, কেটে দিলে সাথে সাথে নিচে যাবে না, কারণ একটা ঊর্ধ্বমুখী বেগ আছে, ঠিক আছে। তাহলে কি হবে, ওই বেগটা এবার কমবে, 6.53 থেকে কমে 5, 4, 3, 2, 1, 0, বেগ 0 হবে। যখন বেগ 0 হবে তারপরে নিচে নামবে, সাথে সাথে নিচে নামবে না, এইভাবে বেগ 0 হবে, ধরো এখানে গিয়ে বেগ 0 হবে, দেন তারপরে নিচের দিকে নামবে। বলো এটা বুঝলা কিনা, এটা সবাই বুঝছো, গুড। তাহলে আর কতটুকু উপরে উঠবে এটা আমাদের বের করতে বলছে। সুতা কেটে দেওয়ার পরে আর কতটুকু, আর কতটুকু মানে
এখান থেকে আর কতটুকু উপরে উঠবে ভাই? সর্বোচ্চ উচ্চতা আদিবেগ, এটা ওই যে এটা আদিবেগ। আর কতটুকু উপরে উঠবে? কতটুকু ওঠার পরে বেগ শূন্য হবে? সর্বোচ্চ উচ্চতা এই যে এইটুকু, এইচ ম্যাক্স ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g, তাই না? ইউ স্কোয়ার বাই 2g। আর যদি ইউ স্কোয়ার বাই 2g না বোঝো, ওকে, সমস্যা নেই। বলো তো এইবার কার আন্ডারে চলে গেছে? এবার কি আর পুলি আছে? সুতা কেটে দেওয়ার পর কি আর পুলি? তাহলে সুতা কেটে দেওয়ার পর এবার কে তার কাহিনী দেখানো শুরু করবে? কে তার খেলা দেখানো শুরু করবে? জি। এবার জি এর আন্ডারে চলে গেছে। তাহলে জি এর আন্ডারে চলে গেছে, এটা আদিবেগ, এটা শেষ বেগ। আদিবেগ শেষ বেগ, এটা উচ্চতা বের করতে চাই। তাহলে শেষ বেগ ভি স্কোয়ার ইকুয়াল টু আদিবেগ ভি স্কোয়ার, মানে শেষ বেগ এটা 0, বুঝলা? এই যে শেষ বেগ 0 স্কোয়ার, এটা ইকুয়াল টু আদিবেগ ভি স্কোয়ার মাইনাস 2gh। বেগ কমে গেছে, বেগ ছিল ভি, বেগ কমে হয়ে গেছে 0, তাহলে মন্দন হয়েছে। এবার আমার এখান থেকে এইচ বের করতে হবে। তাহলে এইচ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2g। তো সেই সূত্রটাই তো আসলো রে ভাই, সর্বোচ্চ উচ্চতার সূত্রই তো আসলো। বি এর মান 6.53, তার স্কোয়ার ডিভাইডেড বাই 2, জি এর মান 9.8। বলো 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 কত আসবে? তাহলে 2.178। গুড, 2.178 এত মিটার। তাহলে সুতা কেটে দেওয়ার পরে আরও এতটুকু উপরে উঠবে, এটা বুয়েটের সমেত। কোনো ব্যাপার এগুলো আমাদের কাছে আর কোনো ব্যাপার? বলো, সহজ জিনিস। ওকে, এবার আসো 3 নম্বর। 3 নম্বর আমি এবার একটা চিত্র এঁকে দিব। এবার চিত্র এঁকে দিব। এই পুলির উপর দিয়ে সুতার সাহায্যে 2টা ভার ঝুলানো আছে, দিয়ে এই পাশে একটা ভার, এই পাশে একটা ভার। এটা 4 কেজি, এটা 2 কেজি। বলা হচ্ছে স্থির অবস্থা থেকে গতিশীল হওয়ার, স্থির অবস্থা থেকে গতিশীল হওয়ার, স্থির অবস্থা থেকে গতিশীল হওয়ার 3 সেকেন্ড পর সুতা কেটে দেওয়া হলো। সুতা কেটে দেওয়া হলো। তাহলে সুতা কাটার কতক্ষণ পর ভারী বস্তুটি ভূমিতে পড়বে? ভারী বস্তুটি ভূমিতে পৌঁছাবে। ভারী এবং হালকা দুটোই। কতক্ষণ পর বস্তুদ্বয় ভূমিতে পৌঁছাবে। ঠিক আছে, সুতা কাটার কতক্ষণ পর বস্তুদ্বয় ভূমিতে পৌঁছাবে। একটা কাজ করি, দুইটাকে সমান জায়গায় দিয়ে দিই। এই হচ্ছে ভূমি, ভূমি থেকে এই উচ্চতাটা 50 মিটার। না, কতক্ষণ পর বস্তুদ্বয় ভূমিতে পৌঁছাবে? সুতা কাটার স্থির অবস্থা থেকে গতিশীল হওয়ার 3 সেকেন্ড পর সুতা কেটে দেওয়া হলো। সুতা কাটার কতক্ষণ পর বস্তুদ্বয় ভূমিতে পৌঁছাবে? করো, বের করো। ভর দুইটা কি সমান? না না না, 2 কেজি আর 4 কেজি, 2 কেজি আর 4 কেজি। নাও, এটার জন্য তোমাদের 2 মিনিট টাইম দেওয়া হইল। 2 মিনিট টাইম দেওয়া হইল, করো। টি বের করতে হবে, আমি হিন্টস দেব। সাধারণ ত্বরণ বের করো। সাধারণ ত্বরণ বের করার পরে দেখো 4 কেজি কতটুকু নামছে, 2 কেজি কতটুকু উঠছে। তারপরে বাকি পথ 50 মিটার থেকে বাদ দিবা বা যোগ করবা, কিছু একটা করবা। দুইটা সেম সময় পড়বে? নো, 4 কেজি আগে পড়বে, 2 কেজি পরে পড়বে। দাদা আজকে বগুড়ায় ভেক্টর এমসিকিউ এর কোশ্চেন অনেক হার্ড ছিল। ওটাতে রাজশাহীতে পরীক্ষা দিছে পোলাপান, রাজশাহীতে হাইয়েস্ট মার্ক উঠছে 44 দশমিক সামথিং, 44.75। ঠিক আছে,
দেখি তোমাদের হাইয়েস্ট কত উঠে, দেখবো আজকে খাতা দেখে ফেলবে, সমস্যা নেই। এমডি শামীম বলছে দাদা কালকে মেজবান আছে, চট্টগ্রাম আসবেন, দাও ফ্লাইটের টিকিট কেটে দাও, চলে আসি। বুঝছো, আমার না এখন অনেক ঘুরতে ইচ্ছা করে, বুঝছো, কিন্তু তোমাদের জন্য পারি না। তোমরা আমার একটা লম্বা ছুটি দাও, আমি একটু ঘুরে বেড়াই। দাদা লিফটের ভিতর পুলি থাকলে কি করবা? ম্যাথ করবা, ম্যাথ করবা। লিফটের ভিতর পুলি থাকলে ম্যাথ করবা। ওকে, আসো দেখি এবার পারি কিনা। দেখো, এই 2 কেজি স্থির অবস্থা থেকে উপরের দিকে উঠতেছে, 4 কেজি নিচে নামবে। তাহলে 4 কেজি এখানে পৌঁছাইছে, আর 2 কেজি ধরো এখানে উঠছে। ঠিক আছে, 4 কেজি এখানে পৌঁছাইছে, 2 কেজি এখানে উঠছে। আচ্ছা, এটা হচ্ছে প্রশ্নের চিত্র। তাহলে আমরা একটু নতুন করে পাশে দেখাই, না হলে পরে যারা স্লাইড দেখবে তাদের একটু বুঝতে ঝামেলা হয়ে যাবে। ওকে, দেখো 2 কেজি এখানে গেছেন, তাহলে 4 কেজি এখানে নামছে। এই তাহলে দেখো 3 সেকেন্ড পর তো, তাহলে সাধারণ ত্বরণটাকে বের করো। তো সাধারণ ত্বরণ একবারে লিখি এবার, 4 বিয়োগ 2 আর নিচে 4 যোগ 2, 9.8। আমার একটু বলো সাধারণ ত্বরণটা, এ বলো, 3.26। ওকে, 3.26 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, 3.267 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা সাধারণ ত্বরণ। তাহলে এই ত্বরণে এটা উপরে উঠছে, এটা নিচে নামছে, খুব ভালো কথা। তো এটা উপরে উঠে কোথায় পৌঁছাইছে? এখানে। তাহলে এখানে তার বেগ হচ্ছে ভি। ঠিক আছে, তারপরে কত উচ্চতায় উঠছে? এইচ উচ্চতায়। এটা এইচ হলে এটাও এইচ, আর এখানে তার বেগও ভি। তাহলে বেগ বের করে ফেলো এবার। তাহলে এবার বেগ আর উচ্চতা এইচ বের করে ফেলো। তাহলে কয় সেকেন্ড পরে? 3 সেকেন্ড পরে। 3 সেকেন্ড পর সুতা কাটা হয়েছে, তাহলে 3 সেকেন্ড পরের ঘটনা। তাহলে 3 সেকেন্ড পর বেগ ভি ইউ প্লাস এটি, ইউ 0 এ 3.267 গুণ 3 সেকেন্ড দিয়ে বলো ভি এর মান। ভি এর মান 6.53, ভি এর মান 6.53, তো ভি এর মান 9.8, 9.8, ও আচ্ছা 9.8 মিটার পার সেকেন্ড। ওকে, এটা ভি। এবার উচ্চতা এইচটা বের করো। এইচ ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, দুটারই বেগ, এটার বেগ উপরে, এটার বেগ নিচে। আর 2 সেকেন্ড পর উচ্চতা, তাহলে উচ্চতা আসবে ইউটি 0 হাফ এ 3.267 টি স্কোয়ার 3 স্কোয়ার। দেখো তো কত আসে, দেখো তো এটা কত আসে? 14.7। 14.7 কি? এইচ এর মানটা যেটা জিজ্ঞেস করি সেটা বলো। ওকে, 14.7 এত মিটার, ডান। এখন কথা হচ্ছে এটা যাবে নিচে, এটা উঠবে উপরে। তাহলে এবার তাকাও, এটা এইটুকু যাবে না? তাহলে এইটুকু 50 থেকে এইচ বাদ, এইটুকু 50 থেকে 14.7 মিটার বাদ। ঠিক আছে, কত বেগে যাবে? এটা আদি বেগ। সুতা তো ছিঁড়ে গেছে, তাহলে পুলি আর নেই, তাহলে বাকি পথ যাবে জি ত্বরণে। তাহলে কত কেজি? 4 কেজি। তাহলে 4 কেজির জন্য দেখো, 4 কেজির জন্য 50 মাইনাস এত দূরত্ব অতিক্রম করবে, এটা এইচ। নতুন করে তাহলে এইচ ইকুয়াল টু, এবার ইউটি সেটা হচ্ছে ভিটি, আর কি ভিটি হাফ জিটি স্কোয়ার। তাহলে কি হচ্ছে? এটা যাচ্ছে নিচের দিকে জি এর পক্ষে, আর কি। ঠিক আছে, তো তুমি অনেকে কি করতে পারে, মাইনাস দিতে পারে, অনেকে প্লাস দিতে পারে, যে যেভাবে শিখছো সমস্যা নেই।
ধর এটা প্লাস দিলাম, প্লাস এইচ মান বসাই দিব। এবার এই যে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, যেহেতু জি এর পক্ষে এটা নিচে নামতেছে, অনেকে আবার এই কাজটা করে, এটাই নিয়ম আসলে, আমি এখন যেটা দেখাবো সেটা নিয়ম। জি অলওয়েজ নিচের দিকে মাইনাস, ভি কোন দিকে, নিচের দিকে মাইনাস, এইচ কোন দিকে গেছে, নিচের দিকে মাইনাস, সবার আগে মাইনাস। তাহলে সবার আগে মাইনাস মানে আলটিমেটলি প্লাস, সবার আগে মাইনাস মানে আলটিমেটলি প্লাস। তাহলে এইচ ইকুয়াল টু ভিটি প্লাস হাফ জিটি স্কোয়ার, হাফ জিটি স্কোয়ার। তাহলে এবার এইচ হচ্ছে 50 বিয়োগ 14.7, ইউ এর মান হচ্ছে 9.8, টি বের করতে চাই, টি বের করতে চাই, আর হাফ জি মানে 4.9 টি স্কোয়ার, টি বের করতে হবে। এবার বলো তো টি কিভাবে বের করতে হবে? 4.9 টি স্কোয়ার মাইনাস 9.8 টি, আর এটা ওই পাশে যাবে। তাহলে 50 থেকে 14.7 বিয়োগ করো, পঞ্চাশ বিয়োগ 14.7, 35.3, তাহলে মাইনাস 35.3, এইটা সমান সমান 0। এখান থেকে এবার আমরা টাইম বের করব। টাইম কয়টা আসবে বলো তো, বলো কয়টা টাইম আসবে? দুটো টাইম আসবে, একটা দেখবা ঋণাত্মক আসবে আর একটা আসবে ধনাত্মক। তাহলে অতএব T1 আর T2, ঋণাত্মক টাইমটা আমরা নিব না, ধনাত্মকটা নিব। বলো কত কত আসবে? 1.86। আচ্ছা 1.86 নিলাম, আর একটা ঋণাত্মক মান আসবে, সেটা কত? সেটা কত? ঋণাত্মক মান যেটা আসবে ক্যালকুলেটারে করছো না, বসাও এটা, বসায়ে 4.9 প্লাস 9.8 মাইনাস 35.3, তাহলে আরেকটা মান দেখবা মাইনাস মান আসবে। তাহলে মাইনাস যেটা আসছে সেটা 3.86। ওকে গুড, মাইনাস মান নিতে পারবো না, মাইনাস 3.86, তাহলে সময় ঋণাত্মক হতে পারে না, তাহলে এইটা। ওকে, তাহলে প্রথম বস্তুটা ভূমিতে গিয়ে পৌঁছাবে 1.86 সেকেন্ডে। এবার দ্বিতীয়টা মানে 2 কেজি আর কি, 2 কেজি এখান থেকে পড়তেছে, ভালো করে খেয়াল করো, এখান থেকে উপরে গিয়ে তারপরে নিচে আসতেছে, উপরে গিয়ে তারপরে নিচে আসতেছে। তাহলে দেখো 2 কেজির জন্য আমি আলাদা করে জাস্ট খালি 2 কেজিকে দেখাচ্ছি। 2 কেজির জন্য 2 কেজি এখান থেকে, এইটা হচ্ছে 14.7 এত মিটার উঠছে, দেন তার ঊর্ধ্বগামী বেগ ভি, ঊর্ধ্বগামী বেগ ভি এইটা 0 হবে, দেন তারপরে নিচে এসে পৌঁছাবে, তারপরে নিচে এসে পৌঁছাবে। এই যে এটা হচ্ছে 50 মিটার, এইটুকু হচ্ছে 50 মিটার। তাহলে বোর্ডে থাকো, তুমি কি ধাপে ধাপে করবা? এখান থেকে এখানে যেতে সময়, এখান থেকে এখানে আসতে সময়, এখান থেকে এখানে যেতে সময়, ধাপে ধাপে করবা না। তোমার যদি গতিবিদ্যা করা থাকে তাহলে তুমি বুঝে যাবা বস্তু এখানে ছিল, বস্তু এখানে পৌঁছাবে, তাহলে সরণ কত? সরণ হচ্ছে এইখান থেকে এইটা নিচের দিকে সরণ এইটুকু, এই যে এটা হচ্ছে সরণ এইচ। ঠিক আছে, তাহলে সরণ এইচটা হচ্ছে 14.7 যোগ 50, 14.7 যোগ 50, তাহলে এইচ ইকুয়াল টু ইউটি হাফ জিটি স্কোয়ার। এবার বোর্ডে দেখো, দেখো ইউটি, এই যে ইউ মানে আসলে বেগ ভি, এটা ভি, এই ভিটাই এটা কত 4 পয়েন্ট কত ছিল দেখি, ভি ছিল সরি 9.8, এটা 9.8 মিটার পার সেকেন্ড। দেখো যারা গতিবিদ্যাতে একটু কাঁচা আসো ভালো করে দেখে নাও। তাহলে এইটাকে আমরা এই যে ভিটি লিখলাম, ভিটি, জি এর আগে অলওয়েজ মাইনাস, চিহ্নটা এখানে ঠিকঠাকভাবে বসাইতে হবে, চিহ্নটা ঠিকঠাকভাবে বসাইলে আমার 2 বা 3 বার ম্যাথ করা লাগে না, একবারই ম্যাথ হয়ে যায় চিহ্ন যদি ঠিকঠাকভাবে বসাই। জি এর আগে মাইনাস, ভি উপরের দিকে প্লাস, এইচ বস্তু এখানে ছিল এখানে পৌঁছাইছে, এইচ নিচের দিকে, তাহলে এইচ এর আগে মাইনাস, বোঝা গেছে? উপরের দিকে বেগ প্লাস, জি এর আগে অলওয়েজ মাইনাস, আর এখান থেকে এখানে আসছে এইচ নিচের দিকে, এইচ এর আগে মাইনাস। ঠিক আছে, কেউ কি বলবা নাকি সরণ এটা, এটা কি বলবা নাকি এই যে এটা সরণ, এটা সরণ হইতে পারে?
ছিল এখানে, উপরে উঠে এখানে নামুক, নামুক তাতে কি হয়েছে, এখান থেকে এখানে পৌঁছাইছে, এটাই হচ্ছে সরণ। তুমি ভেঙে ভেঙে করতে পারো, এখান থেকে এখানে পৌঁছাইতে সময়, তারপরে আবার এখান থেকে এখানে পৌঁছাইতে সময়, ভেঙে ভেঙে করতে পারো, কিন্তু ভেঙে ভেঙে করার তো দরকার নেই, একবারে করবো আমি। তাহলে এখানে আসো, এখানে আসো, এইচ এর মান মাইনাস, মাইনাস এইচ এর মান হচ্ছে 50 যোগ 14.7। এবার ভিটি 9.8 টি মাইনাস 4.9 টি স্কোয়ার। তাহলে সাজাও, 4.9 টি স্কোয়ারটাকে নিয়ে আসলাম, মাইনাস 9.8 টি মাইনাস 50 যোগ 14.7, মাইনাস 50 যোগ 14.7, 64.7। এবার আবার দ্বিঘাত সমীকরণ সলভ করবা ক্যালকুলেটরে, দিয়ে দুটো সময় পাবা, একটা সময় আসবে পজিটিভ আর একটা সময় আসবে নেগেটিভ। তাহলে 4.76 আসবে পজিটিভ, মাইনাস 2.76 আসবে নেগেটিভ, মাইনাস 2.76 এই সেকেন্ড এটা নেগেটিভ, আর 4.76 এইটা আসবে পজিটিভ। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? তাহলে বস্তু দুইটা কখন ভূমিতে পড়বে সেটাও আমরা বের করে ফেলতে পারছি। ভেঙে ভেঙে চিন্তা করবা, ম্যাথটারে ভেঙে ভেঙে চিন্তা করবা। আমি আরেকবার বলি, প্রথমে আমরা ত্বরণটা বের করলাম, 3 সেকেন্ড ত্বরণ নিয়ে চলছে, তাহলে 3 সেকেন্ডে এটা উপরে উঠছে, এটা নিচে নামছে, এর অর্জিত বেগ, এর অর্জিত বেগ, দুইটা বেগ একই, বেগ বের করলাম। কত উপরে উঠছে এইচ, কত নিচে নামবে এটাও এইচ, একই হবে, এইচটা বের করলাম। ওকে, তারপর এবার সুতা কেটে দেওয়া হয়েছে 3 সেকেন্ড পরে, তাহলে এটা এখান থেকে নিচে পড়বে, এই বেগ আদি বেগ। তাহলে এবার একটা ম্যাথ করছি, গতিবিদ্যার ম্যাথ, যে এত বেগে একটা বস্তুকে নিক্ষেপ করলে ভূমিতে পড়তে কত সময় লাগবে, আর এই বেগে উপরের দিকে নিক্ষেপ করলে ভূমিতে পড়তে কত সময় লাগবে। জাস্ট দুইটা ম্যাথ করছি, আর কিচ্ছু না, জাস্ট দুটো ম্যাথ করা হয়েছে। ওকে, তাহলে এটা গেল কত, 3 নম্বর। ওকে, এবার আসো 4 নম্বর। 4 নম্বর বলা হচ্ছে, এটা একটা পুলি, পুলির উপর দড়ি দিয়ে ভার আছে, এটা M1 4 কেজি, এটা M2 6 কেজি। তাহলে পুলি সিস্টেমের সাধারণ ত্বরণ ও দড়ির টান, সাধারণ ত্বরণ ও দড়ির টান নির্ণয় করবা। আর 2 নম্বর, এই 6 কেজি ভরের বস্তুর আদি বেগ ছিল এদিকে, এদিকে 1 মিটার পার সেকেন্ড আদি বেগ, টি ইকুয়াল টু 0-তে। তাহলে 2 সেকেন্ড পর 6 কেজি ভরের বেগ, 6 কেজি ভরের বেগ বের করবা। ঠিক আছে, তাহলে আসো, এই বস্তুটা এদিকে চলতেছিল, ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন, এবার আমরা উত্তর করব। এটা এইদিকে চলতেছিল, অর্থাৎ যখন সাপোজ মনে করো এটা একটা দড়ি আছে, মানে দৃশ্যটা ভাবো যে ভাই এটা এদিকে কেমনে চলবে, দৃশ্যটা ভাবো, এটা এদিকে চলতেছিল, 6 কেজি ভরে বস্তুটা 1 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল, এর সাথে একটা সুতা বাঁধানো ছিল। তো প্রথমে মনে করো সুতাটা ছিল না, বুঝতে পারছো, সুতাটা ধরো মানে সরি এই ভারটা ধরো ছিল না, তাহলে সুতাটা এভাবে আছে, জাস্ট সুতাটা এইভাবে আছে, পুলির উপর দিয়ে আছে, এটা এদিকে যাচ্ছে। মনে করো কেউ একজন কি করছে, এটাকে ধাক্কা দিয়ে, এভাবে ধাক্কা দিয়ে ছেড়ে দিছে, ধাক্কা দিয়ে ছেড়ে দিছে, এভাবে চলতেছে 1 মিটার পার সেকেন্ড বেগে এদিকে যাচ্ছিল। এবার আমি কি করছি, আমি তাড়াতাড়ি এসে এই আংটার সাথে আর একটা ভার ঝুলাই দিছি, তাহলে ওটা গতিশীল ছিল, তার সাথে সাথে এটাকে ঝুলাই দিছি। তাহলে ঝুলাই দিলে কি হবে, ঝুলাই দিলে এটা এটা বেগ জিরো হয়ে হবে, বেগ জিরো হয়ে দেন ব্যাক করবে, বেগ জিরো হয়ে দেন ব্যাক করবে। তাহলে এটা আমাদের বের করতে হবে। ওকে, তাহলে সাধারণ ত্বরণ এ
m1 g, এটা m1 এটা m2 ডিভাইডেড বাই নিচে m1 প্লাস m2। তাহলে m1 এর মান 4, g এর মান 9.8 আর নিচে 4 যোগ 6 10। তাহলে বলো তো ত্বরণটা বলো তো, ত্বরণটা কত? 3.92 1.96, ত্বরণের মানটা 1.96 3.92। কি যে পাগলের মতো বলে এরা, ক্যালকুলেটর চাপতে পারো না? হ্যাঁ 3.92 ওকে 3.92 এত মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা ত্বরণ। তাহলে এই ত্বরণে এটা যাবে নিচে, এটা যাবে এদিকে, বুঝলা? এবার দড়ির টান, আচ্ছা দড়ির টানটাও বের করে ফেলি। দড়ির টান টি, টি ইকুয়াল টু, মনে পড়ে টি এর সূত্র লেখা আছে, দড়ির টান টি অথবা এটার উপর প্রযুক্ত বল জাস্ট টি, টি ইকুয়াল টু m2a, m2a দেখো টি ইকুয়াল টু এর জন্য m2a। তো m2 এর মান 6 আর এর মান 3.92। আর তুমি যদি সূত্র দিয়ে বের করতে চাও করতে পারো। বলো তো দড়ির টান কত হবে? দড়ির টান 23.52, 23.52 গুড, এত নিউটন, ডান। এইবার মূল কাহিনী, এবার এর বেগ চাইছে। দেখো 1 মিটার পার সেকেন্ড বেগ ছিল টি ইকুয়াল টু 0-তে, 2 সেকেন্ড পর 6 কেজির বেগ কত? এই যে এটা 1 নম্বর ডান। এবার 2 নম্বর দেখো কয় সেকেন্ড পর? 2 সেকেন্ড পর 6 কেজির বেগ, 2 সেকেন্ড পর এর বেগ, 2 সেকেন্ড পর এর বেগ। বেগের সূত্র ভি, ভি ইকুয়াল টু ইউ এ টি। শোনো, আমরা যদি এই দিকটারে পজিটিভ চিন্তা করি, এই দিকটারে যদি পজিটিভ ধরি, তাহলে এ আছে পজিটিভের দিকে, এ আছে পজিটিভের দিকে, কিন্তু ইউ আছে, এই যে আদিবেগ ইউ, সে আছে নেগেটিভের দিকে। এটা এই দিকটা পজিটিভ হলে এই দিকটা নেগেটিভ, তাহলে ইউ এর আগে দিবা মাইনাস। বুঝতে পারছো? ইউ এর আগে মাইনাস। এ পজিটিভ দিকে, তাহলে ইউ কোন দিকে? নেগেটিভের দিকে। ইউ তো একই দিকে না, ঠিক আছে? বা বলতে পারো কি হচ্ছে? মন্দন হচ্ছে, বা বলতে পারো মন্দন হচ্ছে। তাহলে তখন তুমি এর আগে মাইনাস দিয়ে ম্যাথ করলা, ওকে, তাহলে এটা প্লাস দিলে এটা মাইনাস দিলা, হলো, সমস্যা নাই। বাট একটা দিককে পজিটিভ ধরবা, এই দিকটা পজিটিভ, এই দিকটা তাহলে নেগেটিভ, তাহলে ত্বরণ হচ্ছে পজিটিভ দিকে, আদি বেগ হচ্ছে নেগেটিভ দিকে। তাহলে -1 প্লাস 3.92 ইন্টু 2, বলো কত আসবে? 3.92 6.84, 6.84 এত মিটার পার সেকেন্ড। বলো তো এই বেগটা পজিটিভ আসলো না নেগেটিভ আসলো? পজিটিভ আসলো, তার মানে কোন দিকে? ত্বরণ যেদিকে সেদিকে, অর্থাৎ ডান দিকে। এই যে পজিটিভ মানে ডান দিকে, তার মানে কি হয়েছে বলো তো? ডান দিকে। তাহলে কি ঘটনা ঘটছে বলো তো? বেগটা 1 মিটার পার সেকেন্ড ছিল, ত্বরণ তো এদিকে, তাহলে 1 আস্তে 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 0 হয়েছে, 0 হয়ে দেন আবার ব্যাক করছে এদিকে। বেগ 0 হয়েছে, বেগ 0 হয়েছে, 0 হয়ে ব্যাক করছে আবার এদিকে, ঠিক আছে? বেগ 0 হয়েছে, 0 হয়ে দেন আবার ব্যাক করছে। বোঝা গেছে? পারা যাবে? এই টাইপের ম্যাথ আসলে পারবো এখন? পারবো, গুড। এবার লাস্ট ম্যাথটা করব। কত নম্বর হবে এটা? 5 নম্বর। 5 নম্বর হচ্ছে একটা পুলির উপর দিয়ে দুইটা বস্তু সুতার সাহায্যে ঝুলানো আছে, সুতার সাহায্যে ঝুলানো আছে। এটা 6 কেজি, এটা 3 কেজি, এটা 3 কেজি, এটা 6 কেজি, এটা 3 কেজি। তাহলে এদের একটির সাপেক্ষে অপরটির ত্বরণ, একটির সাপেক্ষে অপরটির ত্বরণের মান কত? নাও, একটির সাপেক্ষে অপরটির ত্বরণের মান হিসাব করো, বলো। একটির সাপেক্ষে অপরটির ত্বরণ। আচ্ছা, তোমার আগে আমি এই প্রশ্নটা একটু বুঝাই আগে। ধরো তুমি এদিকে দৌড়াচ্ছ 10 মিটার পার সেকেন্ড বেগে, তোমার বন্ধু এ, তোমার তো আমি ভেক্টর পড়াইছিলাম, আপেক্ষিক বেগ তো পড়াইছি। তোমার বন্ধু এদিকে যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে। বলো তোমার সাপেক্ষে তোমার বন্ধুর বেগ কত? তোমার সাপেক্ষে তোমার বন্ধুর বেগ, বা একজনের সাপেক্ষে আরেকজনের বেগ মুখোমুখি 30, এর সাপেক্ষে ওর বেগ 30, তাহলে এর সাপেক্ষে এর বেগ মুখোমুখি আসতেছে না, তাহলে এর সাপেক্ষে ওর বেগ কি মনে হবে? বেশি মনে হবে। তাহলে এর সাপেক্ষে অপরজনের বেগ
অপরজনের বেগ 10 যোগ 20, মুখোমুখি আছে 30। আর যদি একই দিকে চলতো, ধরো একই দিকে যাচ্ছে, এ দৌড়াচ্ছে এদিকে, এও দৌড়াচ্ছে এইদিকে, এর বেগ 20, এর বেগ 10, তখন এর সাপেক্ষে ওর বেগ, এর সাপেক্ষে ওর বেগ, বলো এবার কত হবে? এর সাপেক্ষে ওকে মনে হবে 10 করে করে 10 করে করে আগায় যাচ্ছে 10। এগুলো কমন সেন্স। এই কারণে কি হয়, যখন আমরা রাস্তায় চলি মুখোমুখি যে গাড়িগুলো আসে মনে হয় যেন ওই গাড়ির বেগ বেশি, আর সাইড থেকে যে গাড়ি যাচ্ছে মনে হয় বেগ কম, তাই না? মুখোমুখি আসলে সাই 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 করে অতিক্রম করে চলে যায়। তাহলে অনেকে, আমি যখনই চাইছি আপেক্ষিক ত্বরণ কত, একটির সাপেক্ষে অপরটির আপেক্ষিক ত্বরণ কত, অনেকে বলছে 0। 0, এর ত্বরণটা কোন দিকে? নিচের দিকে না? আর এর ত্বরণটা কোন দিকে? উপরের দিকে না? তাহলে সেই সাধারণ ত্বরণ এ হচ্ছে m1 মাইনাস m2 m1 প্লাস m2 ইন্টু জি। বলো ত্বরণের মানটা বলো, মানটা বলো, আগে মানটা বলো। এখান থেকে মানটা কত আসবে? এর মানটা কত আসবে? 3.67। 3.67। এই যে এরা যে কি উত্তর বলে, একজন বলে 3.67, একজন বলে 3.2, 3.267। আচ্ছা 3.267, 6 বিয়োগ 3, 6 যোগ 3 জি 9.8, তাহলে 3.267 এত মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, এইবার এইটার সাপেক্ষে ওইটার ত্বরণ, এইটার সাপেক্ষে ওইটার ত্বরণ, এইটার সাপেক্ষে ওইটার ত্বরণ। দেখো এর ত্বরণ নিচে, এর ত্বরণ উপরে, মুখোমুখি না? তাহলে একজনের সাপেক্ষে আর একজনের ত্বরণ তো বেশি, 2a। তাহলে আপেক্ষিক ত্বরণ, একটির সাপেক্ষে অপরটির আপেক্ষিক ত্বরণ, আপেক্ষিক ত্বরণ হবে 2a। এর সাপেক্ষে এর ত্বরণ মনে হবে 2a নিচে, আর এর সাপেক্ষে এর ত্বরণ মনে হবে 2a উপরে। তাহলে আপেক্ষিক ত্বরণ 2a, 2 ইন্টু 3.267, তাহলে অ্যান্সার হচ্ছে 6.533, 6.5333 এত মিটার পার সেকেন্ড স্কয়ার আপেক্ষিক ত্বরণ। বুঝছো? বুঝতে পারছো? যদি বুঝতে না পারো দেখো আমি তোমার একটু ফিল করাই দিই। দেখো পুলির ক্ষেত্রে কি হচ্ছে, একটা বস্তু যাচ্ছে নিচে আর একটা যাচ্ছে উপরে। এই দেখো এবার, এই যে ধরো এই একটা পাল্লা, একটা পাল্লা, এখানে এই যে দড়ি ধরে এখানে একজন দাঁড়ানো আছে যার ভর m1, আর এখানে দড়ি ধরে একজন দাঁড়ানো আছে যার ভর m2। তাহলে কি হবে বলো? এ যাবে নিচের দিকে ত্বরণ নিয়ে, এ উঠবে উপরের দিকে, এ ওকে তাকায় দেখতেছে মনে হচ্ছে নিচে যাচ্ছে, আর এ উপরে উঠতেছে, তাহলে এর সাপেক্ষে ওর ত্বরণ, ঠিক আছে? দেখো এর সাপেক্ষে ওর ত্বরণ মনে হবে 2a নিচে, আর এ কি দেখতেছে? এ দেখতেছে ও উপরে উঠতেছে, ঠিক আছে? তাহলে এর সাপেক্ষে এর ত্বরণ মনে হবে, এর সাপেক্ষে এর ত্বরণ মনে হবে 2a উপরে। এই ঠিক আছে, এ ওকে দেখবে 2a ত্বরণে উপরে উঠতেছে, আর এ কে দেখবে 2a ত্বরণে নিচে নামতেছে, একজনের সাপেক্ষে আরেকজন সাপেক্ষে। বোঝা গেছে? টাটা। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, আমরা পুলি কপিকাল শেষ করলাম। তাহলে নেক্সট ক্লাসে আর একটা টপিক নিয়ে আমরা আলোচনা শুরু করব, ঠিক আছে? ওকে, তাহলে ভালো থাকো, টাটা।